আমার রুমে কি করছো? তোমাকে আমার রুমে আসার সাহস কে দিয়েছে? আবার দরজা লাগাচ্ছ? এই পিচ্ছি, কি করছো কি? আমার কারো থেকে সাহস নিতে হয় না। আমাদের ভয়েস অফ নয়ন ইউটিউব চ্যানেলের রোমান্টিক লাভ স্টোরি গল্প শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আর আমি কে এখনই বুঝিয়ে দিচ্ছি। মানে কি করবে? এই ছেলে ফোনের ক্যামেরা চালু করে রাখলে কেন? কারণ এখন আপনাকে আমি ধরে সেইটা ভিডিও বানিয়ে অনলাইনে পাবলিশ করব। এই ছেলে মাথা খারাপ হয়ে গেছে নাকি? আম্মু, আব্বু, ভাইয়া কোথায় তোমরা? টিয়া ভয়ে দৌড়ে দরজা খুলতে যাবে, আরুষ টিয়ার হাত শক্ত করে ধরে টান দিয়ে খাটের উপরে ধাক্কা মেরে ফেলে দিল। বাইর থেকে টিয়ার আব্বু আম্মু ভাইয়া দরজা ধাক্কাচ্ছে। আরুষ টিয়ার কাছে গিয়ে সোজা টান দিয়ে শাড়ির আঁচলটা সরিয়ে দিয়ে টিয়ার উপর ঝাঁপিয়ে পড়লো। টিয়া চিৎকার করতে লাগলো আর আরুষ টিয়ার সম্পূর্ণ শরীর উলঙ্গ করে দিল। আরুষ টিয়ার উপর উঠে নিজের মতো করে আদর করতে লাগলো। দরজা ভেঙে টিয়ার আব্বু আম্মু ভাইয়া রুমে ঢুকতেই আরুষ সাথে সাথে টিয়ার উপরে কাঁথা দিয়ে ঢেকে দিল। আরুষ শার্ট প্যান্ট ঠিক করে নিল। টিয়ার আম্মু দৌড়ে নিজের মেয়েকে জড়িয়ে ধরলো। টিয়ার ভাইয়া আব্বু আরুষকে মারতে লাগলো। টিয়ার ভাইয়া আরুষকে আরেকটা মারবে, তার আগে আরুষ টিয়ার ভাইয়া রাকিবের হাত ধরে বলল, আমাকে মারার সাহস কোথা থেকে পাস? এখন কেমন লাগছে বাচ্চা? এখন ভালো লাগছে না? আমার শরীরের একবার টাচ করলি তোর হাত পা ভেঙে ফেলবো আমি। আর আঙ্কেল, আমার কলার ছাড়েন, আমি আপনার সাথে বেয়াদবি করতে চাচ্ছি না। আচ্ছা, তুই আমার মেয়ের এমন সর্বনাশ কেন করলি? তোর কি ক্ষতি করেছিল আমার মেয়ে যে ওর বিয়ের দিন ওর সাথে এমন করলি? আমার বোন আপনার ছেলের কি ক্ষতি করছিল ওইটা আপনার ছেলে থেকে শুনে নেন, তারপর আমাকে কিছু বলতে আসবেন। আরুষকে রাকিব মারতে যাবে। আরুষ রাকিবের ঘাড়ে একটা ঘুষি দিয়ে মাটিতে ফেলে দেয় আর রাকিবের পেটে লাথি মারতে লাগলো। টিয়ার আব্বু আরুষকে ধরে সজোরে ধাক্কা মেরে ফেলে দিল। আরুষ সোজা খাটের উপর গিয়ে পড়ে যেতে নিবে, সাথে সাথে নিজেকে সামলিয়ে নিল। রাকিব ফুলোর থেকে উঠে আরুষের মুখে ঘুষি মারলো। আরুষের ঠোঁট কেটে রক্ত পড়তে লাগলো। আরুষের রাগে চোখ দুটা লাল রক্তবর্ণ ধারণ করলো। আরুষ রাকিবের মুখে কয়েকটা ঘুষি মারায় নাক ফেটে রক্ত পড়তে লাগলো। আর আরুষ বলল, আমার সাথে মারামারি করতে আসিস না, এখানে লাশ ফেলে দিয়ে যাব, কিন্তু তোকে মারতে চাচ্ছি না। তুই তোর বোনকে নিয়ে এই সমাজে কিভাবে থাকোস আমি সেইটাই দেখার জন্য তোকে বাঁচিয়ে রেখে গেলাম। আরুষ রাকিবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ফোনটা হাতে নিয়ে ভিডিওটা সেভ করে রুম থেকে বের হতে লাগলো। রাকিব চিৎকার করে বলল, আরুষ, তুই খুব ভুল করলে। তোর বোনের প্রতিটা ভিডিও অনলাইনে ভেসে বেড়াবে, তুই আমার সাথে লেগে ভুল করছস। আরুষ মিষ্টি করে হেসে বলল, তোর বোনের ভিডিও কি আমার ফোনে থাকবে নাকি? 3 মিনিটের ভিতরে সারা দুনিয়ার মানুষ দেখার ব্যবস্থা করে দিব। আর তুই আমার কলিজাতে হাত দিয়েছস না, তোকে আমি শান্তিতে থাকতে দিব না। টিয়ার আব্বু পুলিশ অফিসারকে কল দিতে যাবে। আরুষ তখনই বলল, কাকে ফোন দেন? পুলিশ অফিসারকে নাকি? যাকে দেন লাভ নাই, সব আমার বন্ধু হয়। আর আপনাদের কাছে কোনো প্রমাণ নাই আমি এমন কিছু করছি, উল্টা আপনার মেয়েকে নিয়ে ট্রল হবে। আর আমাকে জেলে দিলে কি হবে? ফাঁসি তো আর হবে না, দরজার হইলে জেল খাটতে রাজি। তখন আপনার ছেলে মেয়ে দুইটাকে শেষ করে দিয়ে খাটবো। আর তোকে আমি শান্তিতে থাকতে দিব না, তোকে আমি তিলে তিলে মারবো। আরুষ কথাগুলো বলে রুম থেকে বের হয়ে গেল। টিয়ার আব্বু রাকিবের দিকে রাগি লুক নিয়ে তাকিয়ে বলল, ওই ছেলেটাকে কেন এমন করলো? তুই ওর বোনের সাথে কি করছিস? রাকিব মাথা নিচু করে রাখলো। টিয়ার আম্মু দরজা বন্ধ করে দিতে বলল। টিয়া কান্না করতে করতে বলল, আম্মু, আমি ওনাদের সামনে যেতে পারবো না, আমি ওদের ঠকাতে পারবো না। আমি এখন ধর্ষিতা মেয়ে, ওদের বলে দাও আমি বিয়ে করতে চাই না। আমাকে ক্ষমা করে দিস বোন, আমার জন্য তোর এমন হলো, আমি ওকে ছাড়বো না। চুপ কর, কি করতে পারলি? তোর সামনে দিয়ে ওইটুকু ছেলে চলে গেল, ওইটুকু ছেলের হাতে মার খেয়ে ফ্লোরে পড়েছিলি, আবার বলছিস ওকে ছাড়বি না? টিয়া কান্না করতে লাগলো, সাথে টিয়ার আম্মু কান্না করছে। রাকিব রাগে 2 হাত মুঠো করে নিল। এক পর্যায়ে টিয়ার আব্বু কান্না করতে করতে সোফায় বসে পড়লো। আর এদিকে আরুষ টিয়াদের বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে হসপিটালের দিকে রওনা দিল। ফ্ল্যাশব্যাক। আরুষ ঘুমিয়ে গেছে। ফোনের রিংটোন শুনে আরুষের ঘুম ভেঙে যায়। আরুষ ঘুমো ঘুমো চোখে ফোনটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। আরুষ, তুই কি বাসায় আসতে পারবি? আম্মু, কি হয়েছে? তুই কান্না করছো কেন? আরুষ, তুই আজকে ঢাকায় আয়। আরুষের আম্মু কথাটা বলে কল কেটে দিল। আরুষের বুকের ভিতরে চিনচিন করতে লাগলো। আরুষ তাড়াতাড়ি করে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে ব্যাগ গুছিয়ে নিতে লাগলো। আরুষের বন্ধু রনি জিজ্ঞেস করলো, আরুষ, কোথায় যাচ্ছিস?
ঢাকা যাবো, শোন আমার জন্য নোটগুলো রেখে দিস। কিছু হয়েছে কি? আমি ঠিক জানি না রে, আম্মু অনেক কান্না করছিল, আমাকে যেতে বলছে। আচ্ছা যা। ও শোন, বাইকে তেল তুলে নিস, তেল কম আছে। আচ্ছা। আরুষ ব্যাগ গুছিয়ে বাইকের চাবি নিয়ে ভাড়া বাড়ি থেকে বের হয়ে বাইক নিয়ে ঢাকার উদ্দেশ্যে বের হলো। পেট্রোল বাইকে ভরে নিল। 3 ঘন্টার জার্নি করে আরুষ ঢাকা চলে গেল। বাসায় গিয়ে দেখে আতিয়ার বান্ধবী আর দারোয়ান কিছু নিয়ে কথা বলছে। আরুষকে দেখে দারোয়ান বলে সবাই নাকি হসপিটালে আছে। আরুষ অবাক হয়ে বলল, কার কি হয়েছে? আব্বু ঠিক আছে তো? আতিয়ার বান্ধবী বলতে লাগলো, আতিয়া বিষ খেয়েছে, যার কারণে হসপিটালে নিয়ে গেছে। আমিও যাব, এখন আমার সাথে চলো। আতিয়ার বান্ধবীর কথা শুনে আরুষ পড়ে যেতে নিবে, সাথে সাথে আতিয়ার বান্ধবী আরুষকে ধরে ফেলে। আরুষ নিজেকে সামলিয়ে নেয়, চোখ থেকে কয়েক ফোঁটা পানি বের হতে লাগলো। আপু এমন কেন করলো? আপু আপনি কি কিছু জানেন? আতিয়ার বান্ধবী মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিল আর বলতে লাগলো, আরুষ তুমি আতিয়ার ছোট ভাই, তোমাকে যে কিভাবে বলবো। আপু আমাকে বলেন, কেন আপু এমন করছে? আমাকে প্লিজ খুলে বলেন, এমন কি হলো যে আমাদের ছেড়ে আপু চলে যেতে চাইলো? একবার আমার কথা ভাবলো না? আপু কিছু হইলে আমার কি হবে? আপুর সাথে আমি একদম কথা বলবো না। আরুষ কান্না করতে লাগলো। আতিয়ার বান্ধবী বলল, হসপিটালে যেতে যেতে তোমাকে বলি। কথাটা বলে আরুষের বাইকে উঠলো। আরুষ ওর ব্যাগটা দারুণের কাছে রেখে আতিয়ার বান্ধবীর নিয়ে যেতে লাগলো। আতিয়ার বান্ধবী বলতে লাগলো, আরুষ আতিয়া আমাদের ভার্সিটির সিনিয়র একটা ছেলেকে ভালোবাসে, প্রায় 5 বছরের রিলেশন। সেই ছেলেটা এখন আতিয়াকে ব্ল্যাকমেল করা শুরু করেছে। আমি তোমাকে কিভাবে বুঝাবো, তুমি বুঝতে পারছো তো? আতিয়াকে ওই ছেলেটা শুধু ব্যবহার করে গেছে। আতিয়া ছেলেটার ভালোবাসায় এত অন্ধ যে ও যা বলে আতিয়া তাই করত, কিন্তু এখন ছেলেটা মারাত্মক রূপ ধারণ করেছে। আসলে তো তুমি ওর ছোট ভাই হও, তোমাকে কিভাবে যে সম্পূর্ণভাবে বুঝিয়ে বলবো, শুধু এইটুকু মনে রাখো, ওই ছেলেটা তোমার বোনের আপত্তিকর ভিডিও ভাইরাল করার হুমকি দিচ্ছে আর তোমার বোনকে মানসিক চাপের ভিতরে রাখছে। আর ওই ছেলেটা বলেছে আতিয়া যদি কাউকে কিছু বলে তাহলে নাকি ওই ছেলে তোমার ফোনে ভিডিওগুলো পাঠাবে, সাথে নেট দুনিয়ায় ভাইরাল করে দিবে। আর আতিয়া এটা সহ্য করতে পারছে না, তুমি তার ছোট ভাই, এমন কিছু যদি তুমি দেখে ফেলো, তোমার সামনে ও মুখ দেখাবে কিভাবে? তাই এগুলো ভেবে ও ডিপ্রেশনে চলে গিয়েছে। আজকে সকালে বিষ খেয়েছে, সাথে হাতও কেটে ফেলেছে। আতিয়ার বান্ধবীর কথা শুনে আরুষ বাইক থামিয়ে ফেল। আরুষের চোখ দুইটা লাল বর্ণ ধারণ করেছে। আরুষের চোখ বেয়ে পানি পড়ছে। আরুষ রাগে আতিয়ার বান্ধবীকে বলল, ওই ছেলেটার ঠিকানা দিন। আতিয়ার বান্ধবী বলে, ওর ঠিকানা পরে দিব। ওর বোনকে আজকে পার্থপক্ষ দেখতে আসবে শুনেছিলাম, হয়তো ওই বাড়িতেই আছে। ঠিকানা দিন আমাকে, আমি ওই ছেলের এমন অবস্থা করব, আমি ওর লাইফটা হেল করে দিব। আমাকে ঠিকানা দেন, আমার বোন মৃত্যুর সাথে লড়াই করবে আর আমি ওকে হাসি খুশিতে থাকতে দিব। ওকে আমি বুঝিয়ে দিব ওই কার বোনের সাথে লাগতে এসেছে। আরুষ রাগে বাইকের স্পিড বাড়াতে লাগলো আর আতিয়ার বান্ধবীর থেকে ঠিকানা নিয়ে আতিয়ার বান্ধবী একটা রিক্সায় তুলে দিয়ে ফুল স্পিডে বাইক নিয়ে তিয়াদের পাশে চলে যায়। আরুষ ফ্ল্যাশব্যাক থেকে বের হয়ে আরুষ হসপিটালে পৌঁছে গেছে। আরুষ ওর বোনের কেবিনের সামনে গিয়ে দেখে সবাই বসে আছে। আরুষকে দেখে আরুষের আম্মু বলল, আরুষ কোথায় গিয়েছিলি? তোর ঠোঁট কাটা কেন? তোর গাল লাল হয়ে আছে কেন? ওইসব কিছু না। আপুর কি অবস্থা আম্মু? এখন কিছুটা ভালো। আপুর সাথে কি দেখা করতে পারবো? ও যাও, ওর বান্ধবীও আছে। আরুষ ভিতরে ঢুকতে দেখে আতিয়া শুয়ে থেকে ওর বান্ধবীর সাথে কথা বলছে। আরুষকে দেখে আতিয়া বলল, আয়ুষ তুই কোথায় গিয়েছিলে? তোমাকে যে অবস্থা করতে বাধ্য করেছে তাদের এখন সেম অবস্থাই হবে। এখন ওই বুঝতে পারবে অন্য বোনের সাথে কিছু করলে নিজের সাথে হইলে কেমন লাগে। মানে? ম্যাজিক ওইটা বাদ দাও, এখন তোমার কি অবস্থা? আয়ুষ তুই ওর কোনো ক্ষতি করস নাই তো? কি জানি। আয়ুষ তুই ওকে মেরেছিস নাকি? আম্মু তুমি রেস্ট নাও আর শোনো, কোনো কিছু নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই। ওর অত বড় সাহস হবে না তোমার ক্ষতি করার। ওই তোমার ক্ষতি করলে ওর বোনের ক্ষতি হবে। মানে ওর বোনের ক্ষতি হবে? কি বলছিস? তেমন কিছুই না। প্রথম ওর বোনের বিয়ে হচ্ছে না, আর দ্বিতীয়ত ওর বোনকে এই সমাজের কেউ ভালো চোখে দেখবে না। সবাই ওদের নিয়ে হাসাহাসি করবে। কি বলছি? ওর বোনের বিয়ে হবে না মানে? তুই কি বলছস? আমি কিছুই করি নাই।
সত্যি বলতে ধর্ষিতা মেয়েকে সমাজের মানুষ কোন চোখে দেখে, আর ধর্ষিতা মেয়েকে কে বিয়ে করবে? আর দ্বিতীয়ত, ছোট একটা ছেলে ওদের বাসায় গিয়ে ওর বোনকে। কথাটা বলে আরুষ সজোরে হাসতে লাগলো। আরুষের আব্বু কথাটা শুনতেই আরুষের আব্বু রেগে আরুষের সামনে এসে ঠাস ঠাস করে গালে থাপ্পড় মেরে গলা ধরে বলল, এসব কি বলছিস? ছি, তুই আমার ছেলে হয়ে এমন একটা কাজ কিভাবে করে আসলি? ওই মেয়েটার বিয়ে আজকে, আর তুই কি না মেয়েটার শরীরে কলঙ্কর দাগ লাগিয়ে আসলি? আরে ওর ভাই অন্যায় করেছে, এখানে ওই মেয়েটার কি দোষ ছিল? ওই মেয়েটার ক্ষতি কেন করলি? তুই যদি ওই ছেলেটাকে মেরে আসতি, আমি বা তোর আব্বু তোকে কিছু বলতাম না, কিন্তু তুই কি না নিষ্পাপ মেয়েটার সর্বনাশ করলি। উফ আম্মু, আমাকে জ্ঞান দিও না, আমি যা করছি ঠিক করছি। চুপ কর বেয়াদব ছেলে, তোর বোনেরও দোষ আছে। তোর বোন কেন ওর সাথে এমন কাজ করতে গেছে? আম্মু, ভাষা ঠিক করো। আমার বোন ওই শয়তানকে ভালোবেসেছিল, সত্যি করে ভালোবেসে বলে এমন হয়েছে। আমার বোনকে ওই ইউজ করছে। মেয়ে মানুষ মানে আবেগময়, আর ওই শয়তান কিছু মানুষদের জন্য হাজার মেয়ে আত্মহত্যা পথ বেছে নেয়, আর সেখানে তারা বুঝতে পারে না ওই পরিবারদের উপর দিয়ে কি যায়। আর আমি যা করছি একদম ঠিক করছি, এখন ওর পরিবারও বুঝুক কেমন লাগে। আরুষের আব্বু আরুষের গালে থাপ্পড় মেরে দিল। আরুষের আম্মু কয়েকটা থাপ্পড় মেরে বলল, তুই মোটেও ঠিক করস নাই। কিছু কুলাঙ্গার সন্তানের জন্য কেন তার পরিবার কষ্ট পাবে? তুই পারলে ওই ছেলেটাকে শাস্তি দিতে পারতি। আর তোর আব্বু তো ওই ছেলেকে জেলে পাঠানোর ব্যবস্থা করেছে, সেখানে তুই কেন এমন করলি? জেলে পাঠিয়ে কি লাভ? সেই তো জেল থেকে ছাড়া পেয়ে আবার অন্য মেয়ের জীবন নিয়ে খেলবে। তার থেকে এটাই ভালো আছে। আর বেশি বাড়াবাড়ি করলে ওর অবস্থাও আমি খারাপ করে দিব। চুপ, একদম চুপ। আয়ুষ, আম্মু ঠিক বলছে, তুই এমনটা কেন করলি? আর দোস্ত, তুই কেন আমার ভাইকে সব বলতে গেলি? আতিয়ার কথা শুনে আতিয়ার বান্ধবী থতমত খেয়ে গেল। তোতলাতে তোতলাতে বলে, আমি কি জানতাম আরুষ এমন কাজ করবে? আমি ভেবেছিলাম হয়তো রাকিব ভাইয়াকে মারবে। এমন করতে পারে আরুষ? আমার তো মাথায় ঢুকছে না। এর আগে তোকে একটা ছেলে ডিস্টার্ব করেছিল, আরুষ ধরে ছেলেটাকে এমন মারছিল আর ভয় দেখাইছিল। এখন সেই ছেলে আমাদের দেখলে মাথা নিচু করে। আমি ভাবছি হয়তো এমন হবে। কথাটা বলে আরুষের দিকে তাকাই। আরুষের আম্মু আরুষকে বলল, তুই আমার চোখের সামনে থেকে চলে যা, তোকে দেখলে আমার রক্ত মাথায় উঠে যাচ্ছে। আসলে আয়ুষ, তুই আমার চোখের সামনে থেকে যা, আমার তোর উপরে রাগ উঠে যাচ্ছে। হ্যাঁ, চলে যাচ্ছি। আমার ফ্যামিলির দিকে যে কুনজরে তাকাবে আমি তাকে ছাড়বো না। তার পরিবার আমি ধ্বংস করে দিব। আরুষ কথাটা বলে হসপিটাল থেকে বের হয়ে গেল। আরুষ বাইক নিয়ে বাসার দিকে রওনা দিল। বাসে গিয়ে আরুষ গোসল করে ঘুমিয়ে পড়ল। সন্ধ্যায় ঘুম ভাঙলে আরুষ দেখতে পায়, এই কি আপনি আমার রুমে কি করেন? কি করব? তোকে এখন ধন করে চলে যাব? আমি কি স্বপ্ন দেখছি নাকি? আমি তো ঘুম থেকে উঠলাম মনে হয়। একটা চিমটি কেটে দেখি তো। সত্যি তো, বাট আপনি এখানে কেন? বললাম তো, আবার কি বলতে হবে? বাসায় কেউ নাই, আপনি চলে যান, কেউ দেখলে খারাপ ভাববে। তিয়া আরুষের কথা শুনে হাসতে লাগলো আর চিৎকার করে বলল, খারাপ ভাববে? আর কি খারাপ ভাববে? তুই তো আমার যা সর্বনাশ করার করে ফেলছিস। আমার আর কোনো মান সম্মান আছে নাকি? আরুষ কিছুটা চমকে উঠলো। তিয়া আরুষের কলা ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আরুষ তিয়ার হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। আরুষ তিয়াকে বলল, আমার কলার ছাড়েন, আমার রাগ উঠে যাচ্ছে। আমার কলার কেউ ধরলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। আপনি আমার কলার ছাড়েন, আর না হইলে আমি আপনাকে ব্যথা দিতে বাধ্য হব। ব্যথা কি কম দিয়েছস নাকি? আমার শরীরে কলঙ্ক লাগিয়ে দিয়ে এখন বলস ব্যথা দিবি? আরুষ কিছু বলল না। তিয়া আরুষকে নিয়ে সিঁড়ি ভেঙে নিচে নামতে লাগলো। আরুষ নিচের দিকে তাকিয়ে দেখে তিয়ার ফ্যামিলি আর আরুষের ফ্যামিলি সবাই বসে আছে। আরুষ নিচে নামতেই তিয়ার হাত টান দিয়ে সরিয়ে দিয়ে বলল, কি, তুই এখানে কেন এসেছিস? আরুষ, আমি তোর বড়, আমার সাথে সম্মান দিয়ে কথা বল। তোর মতো ছেলেকে সম্মান আমি দিব? হা হা হা, অনেক হাসি পাচ্ছে। তোকে আমার খুন করতে ইচ্ছা করছে, আর তুই আমাকে বলস সম্মান দিতে? আরুষ, বেয়াদবি করিস না। আপু, তুমি ওইখানে চুপচাপ বসে আছো কেন? ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। ওর আব্বু আম্মু বোনকে কিছু করার দরকার নাই। ওকে বের করে দাও, না হইলে কিন্তু আমি ওকে এখানে মেরে ফেলবো। আমার কিন্তু মাথায় রক্ত চেপে যাচ্ছে। আরুষের গালে ঠাস করে থাপ্পড় মেরে বলল, ওকে খারাপ বলার আগে নিজের দিকে ভেবে দেখ, তুই কেমন মানুষ। তুই ওর থেকে বেশি জঘন্য। তুই একটা নিষ্পাপ মেয়ের ক্ষতি করছস, আর সেখানে বড় বড় কথা বলস।
আচ্ছা আম্মু, আমি ঠিক বুঝতে পারছি না তুমি সবসময় ওর দিকে কেন টানছো? আমি আপুর থেকে ওই তোমার আপনজন নাকি? আমার আপন জন হোক বা না হোক, তুই কোন হিসাবে ওর বোনের সাথে এমন নোংরামি করতে পারলি? ওর শাস্তি কেন ওই নিষ্পাপ মেয়েটার পাবে? ভালো করছি, পাওয়া উচিত। চুপ কর, একদম চুপ। এইসব রাখ। আমরা সিদ্ধান্ত নিয়েছি তোকে তিয়া মামুনিকে বিয়ে করতে হবে, আর আতিয়ার সাথে রাকিবের বিয়ে। আপু, তুমি ওই বেঈমানকে বিয়ে করবে এখনো? আমি হইলে ওকে এতক্ষণে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। তোর সাহস থাকলে বের করে দে। তোর ভাগ্য ভালো আমি তোর বোনকে বিয়ে করতে যাচ্ছি, আবার ভাব দেখাস, তাই না? তাই নাকি? তুই বিয়ে না করলে কি আমার বোনের বিয়ে হবে না নাকি? তোর নিজের বোনকে নিয়ে ভাব, আমার বোনকে নিয়ে ভাবতে হবে না। আতিয়া, তোমার ভাইকে চুপ করতে বলো, না হইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আয়ুষ প্লিজ ভাই চুপ কর। তুমি আমাকে চুপ করতে বলছো? হ্যাঁ। বাহ বাহ। ভুরু কুচকে আতিয়ার দিকে তাকিয়ে থাকলো। আরুষের আম্মু বলল, এই সবাই চুপ করো, কাজী সাহেব এসেছে। আরুষ, চুপচাপ তিয়া মামুনিকে নিয়ে সোফায় বসে। কেন? এক কথা বারবার কেন বলতে হয়? শুনতে পারলি? তোদের দুজনের ওদের দুই ভাই বোনের সাথে বিয়ে। আমি বিয়ে করব না। কেন করবি না? মেয়েটা সর্বনাশ করার সময় মনে ছিল না? বিয়ে করব যেদিন ওই বদমাস ছেলে ভালো হবে আর আমার বোনের পা ধরে ক্ষমা চাইবে, সেদিন আমি ওনার বোনকে বিয়ে করব। এখন যদি আমি ওনাকে বিয়ে করি তখন তার ওনাকে কোনোভাবে ভয় দেখানো যাবে না, আর বোনের জামাই হয়ে গেলেও তখন আপুর কষ্ট হবে ওনার গায়ে হাত দিলে। তাই আমি এখন আপুকেও বিয়ে করতে দিব না, আর আমিও করব না। আরুষের কথা শুনে সবাই হা করে তাকিয়ে বলে ওঠে, বাহ, এইটুকু ছেলে না, মাথায় বুদ্ধি কি? তা তুই কি আমার ভিডিওগুলো পাবলিশ করে দিবি নাকি? আরুষ কিছু বলে না। আরুষের আম্মু বলে, তোর বোন বিয়েতে রাজি, এখানে তুই বাধা কেন দিচ্ছিস? আতিয়া কিছু বলে না। আতিয়া আরুষের ধমক খেয়ে বলল, হ্যাঁ, আমি বিয়ে করতে চাই। আমি রাকিবকে ছাড়া বাঁচতে পারবো না। আপু, তুমি ওনাকে বিয়ে করবে? মেয়ে মানুষকে বোঝা বড্ড কঠিন। ওই তো তোমাকে ভালোই বাসে না, তাকে এখনো কিভাবে ভালোবাসতে পারো? যে মানুষটা তোমার ভালোবাসার মূল্য দিতে পারলো না, আর সেই মানুষটাকে বিয়ে করতে চাও? এই জন্য মেয়ে মানুষদের আমার সহ্য হয় না, বিরক্তিকর। ধ্যাত, যা ইচ্ছে করো। আরুষ চলে যেতে নিবে, তখনই রাকিব বলল, আমার বোনকে বিয়ে না করলে তোর বোনকে কেন বিয়ে করতে যাব? আমি তোর বোনকে বিয়ে করব না। আতিয়া, তুমি ভালো করে জানো আমার বোন আমার কলিজা। আমার বোনকে তোমার ভাই কলঙ্ক দাগ লাগিয়ে দিয়েছে। এখন যদি বিয়ে না করে তাহলে তোমার ভাইয়ের খবর আছে, আর আমি তোমাকে বিয়ে তো দূর, তোমার সাথে কোনো যোগাযোগ করব না। আয়ুষ ভাই আমার, দেখ তুই নিজেও ভুল কাজ করছস, আবার এখন বিয়ে করতে চাচ্ছিস না। আমি কি তোকে একবার বলছিলাম রাকিবের বোনের সাথে এমন করতে? তুই পাকনামে করছস। এখন প্লিজ ঝামেলা করিস না, বিয়েটা করে নে। আতিয়ার কথা শুনে আরুষ অবাক হয়ে ওর বোনের দিকে তাকিয়ে আছে। আরুষ মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ, মেয়ে মানুষ এমন কিভাবে হয়? একটা মানুষকে কতটা ভালোবাসলে তার অপরাধ দেখেও চোখে পর্দা ফেলে ঘুরে তাকে ভালো মানুষ বলে মনে করতে পারে। মেয়েদের মনে এত মায়া আবেগ কেন? কিরে, কি ভাবস? আরুষ কিছু না বলে রাকিবের বোনের দিকে তাকালো, আর একবার রাকিবের দিকে তাকালো, আর আতিয়ার দিকে তাকালো। আরুষ রাকিবের দিকে তাকিয়ে আবার বলল, আমি বিয়ে করব, কিন্তু যদি আমার বোনের শরীরের একটা ফুলের টোকা পড়ে তাহলে তোর বোনের শরীরের তার থেকে দ্বিগুণ পড়বে। আমার বোনকে সুখে রাখবি তো তোর বোন সুখী, আর আমার বোন চোখে পানি মানে তোর বোনের চোখেও পানি। আচ্ছা। রাকিব আরুষ দিয়ে আতিয়াকে বসতে দিল। রাকিব আরুষের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো, একবার তো আমার বোনকে বিয়ে করে দেখ, তোর মতো পিচ্চি ছেলের কি হাল করে। আমার বোন যে কি জিনিস এটা আমরা জানি। রাকিব মনে মনে হাসতে লাগলো। কাজী সাহেব ওদের চারজনে বিয়ে পড়ানো শেষ করে টাকা নিয়ে চলে গেল। আরুষ আতিয়ার দিকে তাকাতেই দেখতে পেল আতিয়ার মুখে আনন্দের হাসি ফুটে উঠেছে। আরুষ রাকিবের দিকে তাকালে আরুষের রাগে শরীর জ্বলতে লাগলো। আরুষের ফোন বেজে উঠলো। আরুষ ফোনটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম রনি। ওয়ালাইকুম সালাম দোস্ত, কি হয়েছে? একটা কলও তো দিলি না। আমি ঢাকা এসেছি, তোকে সব বলবো, টেনশন করিস না, সব ঠিক আছে আপাতত। কখন আসবি? দেখি রাতে রওনা দিতে পারি, বা সকালে বা বিকালে বলতে পারছি না, একটু কাজ ছিল রে। ও শোন, আমার নোটগুলো পাঠিয়ে দিস তো। আচ্ছা, ভালো থাক। আল্লাহ হাফেজ। আরুষ ফোনটা রাখলে টিয়ার আব্বু বলল, ওদের তো বিয়ে হয়ে গেল, বাট আমি চাচ্ছি আপাতত ওরা আমার বাসায় থাক।
হুট করে বিয়ে করিয়ে দিয়েছি। এটা জানলে সবাই অনেক কথা বলবে, তাই ভাবছি কিছুদিন মাস যাক, আমরা অনুষ্ঠান করে আমার বৌমাকে নিয়ে যাব আর আমাদের মেয়েকে পাঠাবো। এর ভিতরে একে অপরদের সাথে ভালো সম্পর্ক হয়ে যাবে। এখন তো ওর রাগ অভিমান নিয়ে আছে। হ্যাঁ, ঠিক বলছেন। আমার আত্মীয় স্বজন জানলে অনেক সমস্যা হবে। এটাই ভালো হবে, অনুষ্ঠান তুলে নেওয়া ভালো হবে। আচ্ছা, আপনারা তাহলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেন, আমি রাতের খাবারের ব্যবস্থা করি। না না, তার দরকার নেই, আমরা বাসায় চলে যাব। না, এটা কেমন দেখায়? আজকে থেকে যেতে হবে। আচ্ছা, তাহলে আপনাদের মেয়ে তাহলে আপুর সাথে ঘুমাক, আমার রুমে যেন আসে না। আর দুলা ভাই, আপনি আমার রুমে ঘুমাবেন? আমি কেন? আমার বউ রেখে ছোট বোনের জামাইয়ের কাছে ঘুমাতে যাব? রাকিবের কথা শুনে আতিয়া লজ্জা পেয়ে গেল। আরুষের আব্বু আম্মু তিয়ার আব্বু আম্মু শুনো না শোনার ভান করে চলে গেল। তিয়া আরুষের দিকে তাকিয়ে বলল, আমি তোর রুমে ঘুমাবো, তুই কি করবি? হ্যাঁ, এখন এই বাড়ির সম্পূর্ণ আমার দখলে থাকবে। আইসে, আমি থাকতে আপনাদের ভাই বোনকে এ বাড়িতে রাজত্ব করতে দিব না। দেখা যাবে কি করতে পারস। তিয়া আরুষের কলা ধরলে আরুষ সরিয়ে দিয়ে বলল, আপু, তোমার ননদকে বলে দিও আমার কলার যখন তখন না ধরতে। আমার হাত বেশি চলে, তুমি ভালো করে জানো। আমার হাত তো ব্যাংকে রেখে আসি। আমার বোনের মুখ হাত সব বেশি চলে, এমনিতে টের পেয়ে যাবি। কথাটা বলে হাসতে লাগলো। আরুষ বিরক্ত হয়ে সিঁড়ি ভেঙে উপরে চলে গেল। আতিয়া তিয়ার দিকে তাকিয়ে বলল, টিয়া, তুমি হয়তো আমার ভাইকে অনেক খারাপ ছেলে ভাবছো। আমার ভাই অনেক ভালো, ও খারাপ না। আমাকে হসপিটালে থাকতে দেখি রাগের বসে তোমার সাথে এমন করে ফেলছে। ও কখনো কোনো মেয়েদের দিকে বাজে নজরেও তাকায় নাই। আমার বান্ধবীরা কত আছে আমাদের বাসায়, ওদের সাথে কখনো মাথা উঁচু করে সে কথা বলা কোনোদিন দেখি নাই। সবসময় আপনি বলে কথা বলবে, মাথা নিচু করে। আমার কথা বিশ্বাস না হলে আমার বান্ধবীর কাছে জিজ্ঞাসা করতে পারো। আতিয়ার বান্ধবী মাথা নেড়ে হ্যাঁসূচক জবাব দিল। তিয়া কিছু বলল না, আরুষের আম্মুর কাছে চলে গেল। আতিয়ার রাকিব রুমে চলে গেল। রাকিব আতিয়ারের হাত ধরে বলল, শেষমেশ বিয়ে করতে বাধ্য করলি, আমি তোকে শান্তিতে থাকতে দিব না। রাকিব, এসব কি বলছো? তুমি এখনো আমার উপর রেগে আছো? রাকিব, আমি এখন তোমার স্ত্রী, তুমি যা ইচ্ছে আমার সাথে করো, আমি তোমাকে কখনোই বাধা দিব না। রাকিব আতিয়ার থুতনি চেপে ধরে বলল, তোকে আমি চাই না, আমার বোনের জন্য তোকে বিয়ে করেছি। তুই আমাকে একটুও ভালোবাসো না। আমাকে যদি ভালোবাসতি তাহলে বিয়ের আগে আমার কথা মতো চলতি। রাকিব, আমি তোমাকে ভালোবাসি, তাই বলে আমি তোমার ভালোবাসা প্রমাণ দিতে গিয়ে তোমার কাছে শরীর ছবি দিতে পারি না। এখন আমি তোমার স্ত্রী, এখন তুমি যা ইচ্ছে করো, আমি তোমাকে বাধা দিব না। এখন তুই কি বাধা দিবি? এখন তো এমনিতে তোর উপরে আমার অধিকার হয়ে গেছে, আর তোর সতীত্ব বাঁচিয়ে কি হলো? সেই তো তোর ভাই জেনে গেল তুই আমার সাথে বিয়ের আগে ওইসব করছস। রাকিব, আমি তোমাকে আমি ভালোবাসি বলে তোমার সব নোংরা কথাগুলো শুনছি। রাকিব, তুমি এমন পাষাণ কি করে হতে পারো? নিজের ভালোবাসার মানুষের ছবি দিয়ে নেগেটিভ ভিডিও সাথে এডিট করে লাগিয়ে ব্ল্যাকমেল করলে, তারপর আমি তোমাকে ভালোবেসে আসছি, কিন্তু তুমি তারপর আমাকে বলছো আমি তোমাকে ভালোবাসি না। আচ্ছা, আমার বুকে হাত দিয়ে বলতে পারবে তুমি আমাকে সত্যিকারের কখনো ভালোবেসেছো? আতিয়া কান্না করে কথাগুলো বলল। রাকিব রাগে বলল, ভালোবাসি না, কি করবি তুই? আর এইসব নেকামি কান্না করে কি বোঝাতে চাস? তুই আমাকে ভালোবাসস? এটা সম্পূর্ণ মিথ্যা। তুই আমাকে কখনোই ভালোবাসস নাই। আমার বন্ধুর গার্লফ্রেন্ডদের দেখ, যখন যেখানে ইচ্ছে নিয়ে গেলে কখনোই না করে নাই, কারণ ওরা ভালোবাসে, ওদের আবার বিশ্বাস ছিল। কিন্তু আমার উপরে তোর কোনো বিশ্বাস ছিল না। আমি তোমাকে ভালোবাসি কিনা, বিশ্বাস করি কিনা সেইটা আমি জানি, আর আমার উপর আল্লাহ জানে। তোমাকে আমি আর কিছু বোঝাতে চাই না। তুমি যা ইচ্ছে ভাবো। তোমাকে স্বামী হিসেবে পেতে চেয়েছিলাম, আজ আমি সার্থক, আমি তোমাকে স্বামী হিসেবে পেয়েছি। রাকিব আতিয়ার কথা শুনে গাল চেপে ধরে বলল, চুপ, একদম নাকামি কথা বলবি না। তোর এইসব নাকামি কথা শুনতে শুনতে আমি বিরক্ত। আমার সবকিছুই তোমার ন্যাকামি লাগে। আমার কথা শুনো না, তাহলে কান বন্ধ করে রাখ। রাকিব আতিয়ার গালে ঠাস করে থাপড় মেরে দিল। আতিয়ার গালে হাত দিয়ে চোখের কোণায় 2 ফোঁটা পানি পড়লো। আতিয়া রাকিবকে বলল, রাকিব, আমার শরীরে হাত দিও না। আমার শরীরে একটা দাগ ফুটে উঠলে তোমার বোনের জন্য মোটেও ভালো হবে না।
আমি চাই না আমাদের জন্য ওদের দুজনের ভিতরে সমস্যা হোক। তুমি এতক্ষণে বুঝে গেছো আমার ভাইয়ের কলিজার টুকরো আমি। আর তোমাকে এই বলে দিয়েছি আমার গায়ের ফুলের টোকা পড়লে তোমার বোনের উপরে দ্বিগুণ পড়বে। আতিয়ার কথা শুনে রাকিব কিছুটা থতমত খেয়ে গেল। আতিয়ার গালে হাতের আঙ্গুল বসে গেছে। রাকিব আতিয়ার গালে হাত বুলিয়ে দিতে দিতে বলল, এই দাগ কিভাবে মুছবো? দাগ না পড়ে গেছে? চিন্তা করো না, আমি একটা কিছু বলে দেব। আচ্ছা, তোর ভাই কি খায় রে? ওর শরীরের এত শক্তি কিভাবে আসলো? আমি ওর বড় হয়ে ওর সাথে পেরে উঠছিলাম না, আমি ওকে থাপ্পড় মারলাম, অথচ মনে হয় ওর কিছুই হয় নাই। ছোট বয়ে রক্ত ঝরছিল, ওর দিকে কোনো খেয়াল ছিল না। আতিয়া মুচকি হাসি দিয়ে রাকিবের দিকে তাকিয়ে বলতে লাগলো, আমার ভাইকে সাধারণভাবে নিও না, আমার ভাই ফাইটিং শিখে নিয়েছে। আমার ভাইয়ের গ্রুপ আছে, ওদের গ্রুপের কোথাও অন্যায় দেখলে ওরা সেখানে গিয়ে হাজির হয়। আর ওই গ্রুপের লিডার আমার ভাই। কলেজে ওদের সিনিয়র ভাইরে আমার ভাইকে দেখলে ভয় পায়। আর তুমি তো কোনো ছাই। কি? ওর বয়স কত? 1 মাস পর ওর 19তম জন্মদিন। কি? তাহলে তো ওই 4 বছর ছোট। ও আম্মু আব্বু মনে বুঝাতে পারে নাই, এই বিয়ে কখনোই করাতো না। কেন? তার ছোট ছেলের সাথে 4 বছরের বড় মেয়ের সাথে বিয়ে দিব তোমার মনে হয়? আর যদি তোমার বয়সে বড় হইতাম তোমার আপু আম্মু কখনোই মেনে নিত না। তা ঠিক। যাই হোক, ওইসব ভাবার সময় নাই। আমার বোনকে কষ্ট দিলে তোমার ভাইয়ের খবর আছে। তার বোনকে ভালো রেখো, তাহলে তোমার বোনকে সে ভালো রাখবে। আতিয়া হাসতে লাগলো, কিন্তু চোখের পানি জমে আছে। এদিকে তিয়া আরুষের আম্মুর সাথে কাজ করতে গেলে আরুষের আম্মু তিয়াকে রুমে পাঠিয়ে দেয়। তিয়া আরুষের রুমে ঢুকে দেখে আরুষ ফোনে কার সাথে যেন কথা বলছে। আরুষ তিয়াকে দেখে কলটা কেটে দিল। তিয়া আরুষের দিকে তাকিয়ে বলল, লোকে বলে না ছোট মরিচের ঝাল বেশি, তোকে না দেখলে বিশ্বাস করতাম না। ওই শোন, আমার জন্য শাড়ি নিয়ে আয়, আমি 3 পিসটা চেঞ্জ করব। আম্মুকে বলে তো পারতেন, আম্মু শাড়ি দিয়ে দিত। আমি তোর আম্মুর শাড়ি কেন নিব? তুই বিয়ে করছস, তুই আমাকে শাড়ি কিনে দিবি। আপনি বসেন, আমি শাড়ি নিয়ে আসছি। আরুষ চলে যেতে নিবে, তখনই তিয়া আরুষের হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে আরুষের ঠোঁট জোড়া নিজের দখলে করে নিল। আরুষ অবাক হয়ে গেল। আরুষ চোখ দুইটা বড় বড় করে তাকিয়ে আছে। তিয়া নিজের মতো করে আরুষের ঠোঁট চুষতে লাগলো। 3 মিনিট পর আরুষকে ছেড়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। সাথে আরুষও তিয়া আরুষের দিকে তাকিয়ে ঠোঁট মুছতে মুছতে বলল, ঠোঁট দুইটা অনেক মিষ্টি। প্রথমে ভেবেছিলাম আমি মিষ্টি খাইছি, জন্য এমন মনে হচ্ছে। এখন দেখলাম না, সত্যি তোর ঠোঁট খেতে অনেক মজা, সুন্দর একটা সুগন্ধ। আরুষ ভুরুকুচকে তিয়ার দিকে তাকালো। তিয়া আরুষের দিকে দুষ্টু নজরে তাকাতেই আরুষ বলল, ওয়েট, ওইখানে দাঁড়ান। আচ্ছা, আপনার আমার উপরে রাগ হচ্ছে না? হচ্ছে অনেক, বাট তোর ঠোঁট জোড়া এত গোলাপি কেন? কত মেয়েকে খেতে দিয়েছিস সেই ঠোঁট জোড়া? আস্তাগফিরুল্লাহ, এসব কি বলেন? আমাকে দেখে কি লজ্জা মনে হয় নাকি? অবশ্যই, তুই তো লুচ্চাই। হুট করে সিনিয়র একটা মেয়েকে ধরে দিলি, সেখানে তুই কত ভালো মানুষ আমার জানা হয়ে গেছে। আমি খারাপ মানুষই, আমাকে বিয়ে কেন করলেন? তুই আমাকে নষ্ট করছস। তোর ঘাড়ে চেপে বসেছিলাম, আমার ভিডিও নাকি ভাইরাল করে দিবি, তা এখন ভাইরাল করে দিস। আমিও চাই ভাইরাল করে দে। তিয়া কথাগুলো বলতে বলতে খাটে বসে সজোরে হাসতে লাগলো। আরুষ ঠোঁট জোড়া মুছতে মুছতে কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। আরুষ নিচে গেলে আতিয়া, রাকিব, তিয়ার আব্বামু বসে আছে। আরুষের দিকে চোখ গেলে রাকিব বলল, কিরে শালা বাবু, তোর ঠোঁটে কি হলো? কোথায় কি? রাকিব কিছু বলতে যাবে, সাথে সাথে আতিয়া রাকিবকে থামিয়ে দিয়ে মিটিমিটি করে হাসতে লাগলো। তিয়ার আব্বামু বুঝতে পেরে হাসতে লাগলো মিটিমিটি। রাকিব ওর আব্বামুকে হাসতে দেখে বুঝতে পারলো না। আরুষ সাথে সাথে বেসিনের সামনে গিয়ে দেখে লিপস্টিক লেগে আছে। আরুষ পানি দিয়ে ডলে মুছতে লাগলো, সাবান দিয়ে ভালো করে ঘষতে লাগলো। আর উপর থেকে তিয়া বলল, কি গো, কতক্ষণ লাগে আসতে? তাড়াতাড়ি নিয়ে আসো। আপু, তোমার ননদকে একটা শাড়ি দিয়ে আসো তো। ভাবি কেন নিয়ে আসবে? তুমি নিয়ে আসো তাড়াতাড়ি। কি আজব, একজন নিয়ে গেলে তো হয়। রহিমা আপা, আপনি একটু আপুর থেকে শাড়ি নিয়ে ওনাকে দিয়ে আসেন তো। কাজের মেয়ে কেন দিবে? তুমি নিয়ে আসবে। আর তুমি ড্রেসিং সামনে কি করো? ওনাকে কাজের মেয়ে বলবেন না, উনি আমাদের পরিবারের একজন সদস্য। যাই হোক, যেটা বলছি ওইটাই করেন, এত কথা বলেন না। দূর, এই মেয়েটা দেখে আম্মুর মতোই, খালি হুকুম দাবি করা শুরু করছে। আরুষের কথা শুনে সবাই হেসে ফেল। আরুষের আব্বু আম্মু রেগে আরুষের দিকে তাকিয়ে বলল,
ভালো হয়েছে, আমার বৌমা আমার মতো হবে না তো কার মতো হবে? বিরক্তিকর। আপু চলো, তোমার রুমে তাড়াতাড়ি একটা শাড়ি দাও। আমি কি বলছি কানে যায় না? ধুর মিয়া, এখন আমি বাইরে যেতে পারবো না। আপাতত আপুরটা পরেন, সকালে আমি কিনে নিয়ে এসে দিব। আমার পড়া আছে, আমাকে পড়তে হবে। ওকে। ওদের কথা শুনে সবাই হাসতে লাগলো। আরুষ আতিয়ার সাথে ও রুমে চলে গেল। আরুষ একটা কালো রঙের শাড়ি নিয়ে রুম থেকে বের হলো। তিয়ার আব্বু বলল, সেটাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটাও খারাপ না। ব্যবহার, কথা বলার ভঙ্গি অনেক সুন্দর করে। আসলে বেআই সাহেব, আমার ছেলে বলে বলছি না, আমার ছেলে অতটাও খারাপ না। ওই বোনকে অনেক ভালোবাসে। বোনকে আত্মহত্যা কথা শুনে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে নাই, যার কারণে ওই এমন কাজ করে ফেলেছে। আমার ছেলেকে যতটাই চিনি, এই নিজের কাছে নিজেকে অপরাধী ভাবছে হয়তো। অন্যায় জিনিসটা ওই সহ্য করতে পারে না। ওই ছোটবেলা থেকেই এমন অন্যায় দেখলেই প্রতিবাদ করতে শুরু করে দেয়। এটা অনেক ভালো। নিজের স্ত্রীর, নিজের বোনকে রক্ষা করার মতো সাহস থাকা ভালো। আর আমার ছেলেটা তো একটা ঢ্যাঁড়স হয়েছে। আবার আমাকে নিয়ে পড়লে কেন? চুপ, মুখের উপর তর্ক করিস না। তিয়ার আব্বুর কথা শুনে রাকিব চুপ হয়ে গেল। আর এইদিকে আরুষ তিয়াকে শাড়ি এগিয়ে দিলে তিয়া আরুষের গালে কিস করে পড়ল। থ্যাংক ইউ, আমার কালো রংটাই অনেক পছন্দের। টিয়া কথাগুলো বলে ওয়াশরুমে চলে গেল। আরুষ গালে হাত দিয়ে হা করে টিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলো। আরুষ মাথা হালকা ঝাঁকি দিয়ে বেসিং এ মুখ ধুয়ে নিল। তারপরে খাটে বসে ল্যাপটপ বের করে পড়তে লাগলো। টিয়া ওয়াশরুম থেকে শাড়ি পরে হাত মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলো। টিয়া আরুষের দিকে তোয়ালাটা ঢিল মারলো। আরুষ বিরক্ত হয়ে তোয়ালাটা টি টেবিলের ওপর রেখে টিয়ার দিকে তাকিয়ে পড়লো। উফ, কি সমস্যা আপনার? তোয়ালে এদিকে ঢিল মারলেন কেন? আমাকে কেমন লাগছে সেটা দেখা বাদ দিয়ে তুই ল্যাপটপের দিকে চোখ দিয়ে আসিস কেন? আরুষ টিয়ার দিকে ভালোভাবে তাকিয়ে মিষ্টি করে হাসি দিয়ে পড়ল, আপনাকে কালো শাড়িতে অনেক সুন্দর লাগছে। আরুষের কথা শুনে টিয়ার রাগ উঠে গেল। টিয়া রাগে লোক নিয়ে পড়ল, ওই তুই কি একটু রোমান্টিক না? কোথায় আমার কাছে এসেছে, আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে রোমান্টিক রোমান্টিক কথা বলবি, আমার ঘাড়ে কিস করবি, সামনের দিকে ঘুরিয়ে ঠোঁটে আলতো করে ছুঁয়ে দিবি, তা না করে তুই খাটে বসে হেলে বলস আমাকে ভালো দেখাচ্ছে। ওইটা তো আমিও জানি আমাকে কালো পোশাকে সুন্দর লাগে। টিয়া এক নিঃশ্বাসে কথাগুলো বলল। আরুষ ভুরু কুঁচকে বলল, আচ্ছা, আপনার মনে কি চলছে? আমার যতটুকু জানি একটা ধর্ষণকারীকে এত সহজে কোনো মেয়ে মেনে নিবে না, আর সেখানে আপনি আমার সাথে এত সহজভাবে কিভাবে মিশছেন? টিয়া আরুষের কথা শুনে থতমত খেয়ে পড়ল, আমার মনে আবার কি চলবে? যেখানে তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে সেখানে আর রাগ অভিমান রেখে কি করব? সারা জীবন যখন তোমার সাথেই থাকতে হবে সেখানে সহজভাবে সব মেনে নিয়েও ভালো। আর তোমার বোনের প্রতি ভালোবাসা দেখে আমি তোমার প্রতি ফিদা হয়ে গেছি। কেমন যেন কথাগুলো হজম করার মতো না। কি বলতে চাও তুমি? হ্যাঁ, আমি তোমার সাথে নাটক করছি নাকি? কিছু না, আমাকে পড়তে দেন। আরুষ আবার ল্যাপটপের দিকে মনোযোগ দিতে লাগলো। তে আরুষের দিকে কিছুক্ষণ তাকিয়ে আরুষের কাছে গিয়ে ল্যাপটপটা রেখে আরুষের কোলে বসে আরুষের গলা জড়িয়ে ধরে। আরুষ কিছু বলার আগে তে আরুষের ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিল। আরুষ টিয়াকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। তে আরুষের মাথা দুই হাত দিয়ে চেপে ধরলো। 2 মিনিট পর ছেড়ে দিয়ে মিষ্টি করে হেসে দিয়ে বলল, আমার দিকে মনোযোগ দাও, আজকে আমাদের বাসর রাত। কি ল্যাপটপ নিয়ে বসে থাকো? আগামীকাল তো চলে যাব, তখন আর আমাকে কাছে পাবে না। রাতের ভেতরে যত ইচ্ছে আদর করে নাও। প্লিজ কোল থেকে নামেন, আমাকে কিছুদিন সময় দেন। রাগের বশে আপনার সাথে শারীরিক সম্পর্ক করে ফেলছি, কিন্তু এখন আমি আপনার সাথে সহজভাবে নিতে পারছি না। আসলে আমি মেয়েদের সাথে তেমন একটা মিশি নাই, তাই কেমন একটা লজ্জা লাগে। ছেলে হয়েও লজ্জা পাও? যাই হোক, আমি বাসর রাত মাটি হতে দেব না। যখন অনুষ্ঠান করবে তখন তো বাসরঘর সাজিয়ে দিবে, তখন আপনার মনের মতো বাসর রাত পালন করেন। এই, তোমাকে তো প্রথমে বীর পুরুষ মনে করেছিলাম, এখন দেখি মেয়েদের মতো কথা বলছো। আমি একটা মেয়ে হয়ে লজ্জা পাচ্ছি না, আর ওই ছেলে হয়ে লজ্জা পাচ্ছে। ব্যাপারটা তেমন না, আপনাকে আমি বোঝাতে পারছি না। আমার বোঝা লাগবে না। ওই শোনো না, একটা কথা বলে দেই, কান খুলে শোনো। কোনো মেয়ের দিকে তাকাবে না, কোনো মেয়ের সাথে বেশি মিশবে না, শুধুমাত্র আমাকে দেখবে, আমার সাথে কথা বলবে, আর আমাকে শুধু ভালোবাসবে। আপনি যখন আমার স্ত্রী, সেখানে আপনি আমার মনের ভিতরে থাকবেন, এটাই স্বাভাবিক। এটা বলার কি আছে? তে কিছু বলতে যাবে, তখনই রহিমা এসেছে অন্যদিকে মুখ ঘুরে বলে,
ছোট ভাইয়া আপনাকে আর ভাবিকে আম্মা ডাকে। কথাটা বলে চলে গেল। আরুষ তাড়াতাড়ি করে টিয়াকে কোল থেকে নামিয়ে দিল। টিয়ার রাগ উঠে গেল। টিয়া বলল, তোমাদের কাজের মেয়েটা বড্ড অসভ্য তো। উনি কি করলো? দেখছে আমরা স্বামী স্ত্রী ভালো মুহূর্ত কাটাচ্ছি, তার ভেতর ডাক দিতে হবে কেন? আম্মু বলছে তাই বলে গেছে। আর দেখেন, আপনার এই ব্যবহারটা আমার মোটেও পছন্দ হচ্ছে না। বড়দের সম্মান দিয়ে কথা বলবেন। উনি হোক কাজের মেয়ে, উনি কিন্তু আমাদের মতো মানুষ, তাই ছোট করে দেখার কোনো কারণ খুঁজে পাই না। ওকে সরি, রাগ করো না। চলো নিচে গিয়ে দেখি আন্টি কি বলে। আরুষ আয়নার দিকে চোখ যেতে আরুষের খুব বিরক্ত হতে লাগলো। আরুষ ড্রেসিং টেবিলের সামনে গিয়ে আবার মুখ ধুতে লাগলো। টিয়া মিটি করে হাসতে লাগলো। আরুষ মুখ ধুয়ে টিয়ার দিকে তাকিয়ে লো ভয়েসে বলল, এই আপনি এই লিপস্টিক আর নিবেন না, এত মুখ ঘষতে ঘষতে আমার মুখের চামড়া উঠে যাবে। আরুষের কথা শুনে টিয়া হেসে দিল। মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিল। তারপর দুজন মিলে রুম থেকে বের হয়ে সিঁড়ি ভেঙে নিচে নেমে গেল। আতিয়া বলল, মাশাআল্লাহ, আমার ননদের সাথে আয়ুষ বাবুকে অনেক ভালো মানাইছে। ধন্যবাদ ভাবি সাহেবা। আরুষ কিছু না বলে খাবার টেবিলের কাছে গিয়ে চেয়ার টেনে বসে পড়লো। টিয়া আরুষের পাশে গিয়ে বসলো। আরুষ টিয়াকে খাবার দিতে লাগলো। আরুষ খাবার মুখে দিতেই আরুষের ফোন বেজে উঠলো। আরুষ ফোনটা পকেট থেকে বের করতেই আরুষ দেখে রনি কল দিয়েছে। আরুষ কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। রনি, কিছু হয়েছে? এখন কল দিলি যে? ওয়ালাইকুম সালাম। আরুষ, ওই ছেলেগুলো খুব বাড়াবাড়ি শুরু করেছে। আমাকে আজকে হুমকি দিয়ে গেছে, আমি যদি ওদের বিরুদ্ধে যাই তারা নাকি আমাকে মেরে ফেলবে। তাই নাকি? ওর সাহস দেখি অনেক বেড়ে গেছে। আচ্ছা তুই চিন্তা করিস না, আমি সকালে রওনা দিব, তারপর ওদের মজা বুঝিয়ে দিব কাদের সাথে লাগতে আসছে। তুই তাড়াতাড়ি আসিস, না হলে কিন্তু আমরা সবাই ওদের মেরে হাড্ডি গোড়া করে ফেলবো। আরে না, কি বলিস? ভালো করে বুঝাবো, যদি না শুনে তখন হাড্ডি গুঁড়া করা যাবে। আপাতত চুপ করে থাক। চুপ করে থাকবো মানে? কয়েকদিন হয় নাই আমাদের ক্লাসে এসেছে, বাড়াবাড়ি শুরু করেছে। তুই জানোস ওদের লিডার আজকে একটা মেয়ের সাথে অসম্মত করেছে। ওইখানে রাজীব না থাকলে কি হইতো? কি এত বড় সাহস? মেয়েদেরকে হাত তোলা শুরু করছে। মেজাজটা তো বিগড়ে যাচ্ছে। ইচ্ছে করছে এখনই গিয়ে ওকে আস্ত গিলে খাই। শোন, সকাল হইলে কলেজে গিয়ে স্যারকে বলবি তার ছেলেকে যেন বাড়াবাড়ি না করে। লাস্ট আবার ওনাকে মানা করে আসবি। যদি ওনার ছেলেকে না থামায় তাহলে ওনার ছেলের জন্য একটা হসপিটালে কেবিন বুকিং করে রাখতে বলিস। আচ্ছা, সকালে গিয়ে স্যারের সাথে কথা বলবো, যদি না বোঝে তাহলে আর কি করার। আচ্ছা শুনে, আমাকে যে নোটগুলো দিয়েছস ওইগুলো আবার দে তো। ওইগুলো ডিলিট হয়ে গেছে। ইয়াহু, কি বলিস? ডিলিট কেমন হইলো? আমার ঘাড়ে একটা পেতনি চেপেছে, ওইটার জন্য ডিলিট হয়ে গেছে। ইয়া, পেতনি চেপেছে মানে? দোস্ত, তোকে ভূত ধরেছে? আরে ধ্যাত না। আচ্ছা ভাই, পরে কথা বলবো, খাইতে বসেছি। আরুষ কথাটা বলে কলটা কেটে দিয়ে ফোনটা রাখতে যাবে। টিয়ার দিকে তাকিয়ে দেখে টিয়া রেগে আছে। আরুষ ওইদিকে পাত্তা না দিয়ে খাবার খেতে যাবে। তখনই আরুষের আম্মু বলল, কি রে আরুষ, আবার কার সাথে ঝামেলা বাঁধিয়ে নিয়েছিস? আমি তোকে কতবার বলেছি ওইসব ঝামেলার ভেতরে না যেতে। আমার কথা তোর ভালো লাগে না? আমি ঝামেলার থেকে দূরে থাকতে চাইলে ঝামেলা আমাকে ছাড়ে না। আমাদের কলেজের এক শিক্ষকের ছেলে খুব বাড়াবাড়ি করছে। আমার হাতে মার না খাইলে ওই ঠিক হবে না। কেন, কি করছে? মেয়েদের সাথে অসভ্যতা করবে, আবার আমাদের গ্রুপ নিয়ে নানা কথা বলে। আবার আজকে নাকি রনিকে হুমকি দিয়েছে, ওর মার ফরজ হয়ে যাচ্ছে। ওহ, এইসব ঝামেলার ভিতরে না যাওয়া ভালো। আগারুষ, তুমি এখন একা না, তোমার সাথে এখন আমার মেয়ের লাইফ জড়িয়ে গেছে। আঙ্কেল, আমার কিছু হবে না, আল্লাহ ভরসা। আর মৃত্যু নিয়ে ভয় পাইলে চলবে না, একদিন মরতে হবে। আল্লাহ যখন চাইবে তখন আমাদের যেতে হবে। হ্যাঁ, এটা ঠিক বলছো, কিন্তু তারপরও সাবধানে থাকা ভালো। চেষ্টা করব। আরুষ আর সবাই চুপ হয়ে গেল। সবাই খাবার খেতে লাগলো। আরুষ অল্প খাবার খেয়ে উঠে পড়লো। আরুষ রুমে চলে গেল। রুমে গিয়ে ল্যাপটপ ফাইল চেক করে দেখলো রনি দিয়েছে নোটগুলো। আরুষ পড়তে লাগলো। 11টার দিকে টিয়ার রুমে আসলো। এসে দেখে আরুষ এখনো ল্যাপটপ নিয়ে পড়ছে। টিয়া দরজা লাগিয়ে দিল। লাগিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল বিনুনি করতে লাগলো। আরুষের পর টিয়ার দিকে তাকিয়ে আবার ল্যাপটপের দিকে মনোযোগ দিতে লাগলো। টিয়া চুল বিনুনি করে খাটের পাশে ঘুরে শুয়ে পড়লো। আরুষ অবাক হয়ে যায়। আরুষ টিয়াকে বলল, আপনার কি মন খারাপ? টিয়া আরুষের কথাই কোনো উত্তর দেয় না। আরুষ টিয়াকে আবার জিজ্ঞেস করলে টিয়া কোনো কথা বলে না। আরুষ টিয়াকে আর কিছু না বলে ল্যাপটপে মনোযোগ দিল। টিয়া আরুষের কোনো সারা শব্দ না পেয়ে আরুষের দিকে ঘুরে বলল, দেখতে পারছোস বউ রাগ করছি। কোথায় বউয়ের রাগ ভাঙাবি, উল্টা তুই ওই ল্যাপটপ নিয়ে পড়ে আসস। তুই এখন ল্যাপটপ যদি না রাখোস
তাহলে আমি একটা আছাড় মেরে ভেঙে ফেলবো। আরুষ তিয়ার কথা শুনে সাথে ল্যাপটপ বন্ধ করে রেখে দিল। আরুষ তিয়ার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, রাগ কেন করছেন? রাগ কেন করছি? রাগ তুলে বলস? তুই তোর বন্ধুকে কি বললি? আমি পেতনি? আমি তোর ঘাড়ে চেপেছি? আরুষ তিয়ার কথা শুনে হেসে ফেল। আরুষ হাসতে লাগলো। আরুষের হাসি দেখে তিয়া এক নজরে আরুষের হাসি দেখতে লাগলো। আরুষ হাসতে হাসতে বলল, উফ, আপনি দেখে অনেক ফানি। আমি তো মজা করে বলছি, আর আপনি সেটা সিরিয়াসলি ভাবে নিয়ে রেগে আছেন। আচ্ছা বাবা, সরি, তাও রাগ করেন না। কি ব্যাপার, এভাবে তাকিয়ে কি দেখেন? তিয়া আরুষকে কোনো কথা বলতে না দিয়ে টান দিয়ে আরুষকে নিজের কাছে টেনে নিল। আরুষকে নিচে ফেলে আরুষের উপরে উঠে আরুষের ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিল। আস্তে আস্তে আরুষকে উত্তেজিত করতে লাগলো। আরুষ নিজেকে কন্ট্রোল করতে না পেরে টিয়ার উপরে ঝাঁপিয়ে পড়লো। টিয়া আরুষের স্পর্শগুলো অনুভব করতে লাগলো। টিয়া চোখ বন্ধ করে আরুষের মাথা চেপে ধরলো। আরুষ টিয়াকে নিজের মন মতো আদর করতে লাগলো। অনেকক্ষণ আদর করার পর আরুষ টিয়ার বুকের উপর শুয়ে পড়ে। সকালে ঘুম ভাঙলে টিয়া আরুষকে নিজের বুকে দেখে অনেকটা লজ্জা পেয়ে গেল। আরুষ টিয়ার বুকে মাথা ভালো করে আরো শক্ত করে জড়িয়ে ধরে ঘুমোতে লাগলো। টিয়া আরুষের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। হঠাৎ করে দরজা নক করার শব্দ পেল। টিয়া লাফতে উঠে পড়ে। আরুষ ঘুমের ভিতরে ছ্যাদ করে ওঠে। চোখ খুলে টিয়ার দিকে নজর যেতেই আরুষ টান দিয়ে টিয়াকে নিজের কাছে নিয়ে এসেছে। আদর করতে যাবে টিয়া আরুষকে বলল, এই ছাড়ো, কে যেন ডাকছে। যেই ডাকুক আমার কি? আমার বউকে আমি আদর করবো, ওতে কার কি বলার আছে? আচ্ছা বাবা, আদর করো, এখন ছাড়ো, শাড়ি পরতে দাও। এত ধাক্কা ধাক্কিতে দরজা ভেঙে ফেলবে। টিয়া আরুষের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে শাড়ি পরতে লাগলো। আরুষ শার্ট প্যান্ট পরে ওয়াশরুমে চলে গেল। টিয়া দরজা খুলে দেখে ওর আম্মু ডাকছে। টিয়া বলল, কি হয়েছে আম্মু, অত সকালে ডাকছো কেন? টিয়ার আম্মু টিয়ার দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি যেন রেডি হয়ে আসে, বাসায় যেতে হবে। কতগুলো বলে চলে গেল। টিয়া মন খারাপ করে খাটের উপর বসলো। আর ওয়াশরুম থেকে বের হয়ে টিয়ার দিকে তাকিয়ে বলল, আপনার আবার কি হলো, মন খারাপ কেন? বাসায় যেতে হবে, তোমাকে ছেড়ে যেতে ভালো লাগছে না। আরে চিন্তা করছেন কেন, আমরা তো কলে কথা বলবোই, এত চিন্তা করেন না। কলেজে ছুটি হইলে আমি আপনাকে আমাদের বাসায় নিয়ে আসব। কবে ছুটি হবে তোমার? ওইটা বলতে পারছি না। আচ্ছা যান, গোসল করে আসেন। তুমি আমাকে রেখে গোসল করলে কেন? আবার আমার সাথে গোসল করবে? টিয়া কথাটা বলে আরুষকে টেনে ওয়াশরুমে নিয়ে গেল। তারপর দুজন মিলে গোসল করতে লাগলো, সাথে রোমাঞ্চ করতে লাগলো। গোসল শেষ হলে আরুষের মাথার চুল মুছে দিয়ে বলল, যাও, ভেজা পোশাক পরিবর্তন করে নাও। আচ্ছা। আরুষ ওয়াশরুম থেকে বের হয়ে পোশাক পরিবর্তন করে নিল। টিয়া 3 পিস টিয়ার হাতে দিল। খাটের উপর বসলো। টিয়া পোশাক পরিবর্তন করে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে মাথার চুল শুকাতে লাগলো। আরুষ টিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ের চুলগুলো সরিয়ে দিয়ে আলতো করে ঠোঁটের স্পর্শ এঁকে দিয়ে টিয়ার চুল শুকাতে সাহায্য করলো। টিয়া আরুষের কপালে চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমার স্বামীকে যেমন রেখে যাচ্ছি তেমন যেন আমি পাই। আচ্ছা, আপনি চিন্তা করেন না। আরুষকে চুমু দিয়ে যেতে নিবে। আরুষ টিয়ার হাত ধরে টান দিয়ে নিজের কাছে এসে ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিল। টিয়া অবাক হয়ে গেল। আরুষ 4 মিনিট পর ছেড়ে দুজন জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। তারপর দুজন হেসে রুম থেকে বের হলো। নিচে নেমে টিয়াদের বিদায় দিল। টিয়া গাড়িতে উঠে বাহিরের দিকে তাকিয়ে আরুষকে দেখতে লাগলো। যতক্ষণ আরুষকে দেখা গেল টিয়া তাকিয়েছিল। আরুষ টিয়ার গাড়িটা যখন হারিয়ে গেল, আরুষ গেট দিয়ে ভিতরে ঢুকে বাসার ভিতরে গিয়ে বলল, আম্মু আমি তাহলে বের হচ্ছি। খাবার খেয়ে বের হও। না আম্মু, রাস্তায় খেয়ে নিব। আরুষ কথাটা বলে রুমে গিয়ে ল্যাপটপটা ব্যাগে তুলে শার্ট প্যান্ট পরিবর্তন করে বাইকের চাবি নিয়ে নিচে নেমে আসলো। ওর আব্বু আম্মু বোনের থেকে বিদায় নিয়ে বাইক নিয়ে বের হলো। কিছু দূর যেতেই আরুষের মনে পড়লো টিয়াকে শাড়ি কিনে দেওয়ার কথা ছিল। আরুষ ওর আব্বুকে কল দিয়ে কিছু টাকা নিয়ে নিল। তারপর একটা শপিং মলে গিয়ে টিয়ার জন্য 2টা শাড়ি 3টা 3 পিস কিনে নিল। তারপর শপিং মল থেকে বের হয়ে আতিয়াকে কল দিল। বাবু, কত দূর গেলি তুই? আমাদের এলাকায় আছি। আপু, তোমার ননদের নাম্বার আছে কি তোমার কাছে? আমার ননদের নাম্বার এখনো নিস নাই? না, মনে ছিল না, নাম্বারটা দাও। আচ্ছা, তুই তোর ভাইয়ার নাম্বার নিয়ে ওর থেকে নাম্বারটা নিয়ে নে, আমি একটু বের হচ্ছি। আচ্ছা, নাম্বার দাও। আতিয়া রাকিবের নাম্বার বলতে লাগলো। আরুষ নাম্বার সেভ করে নিল। তারপর বাইকে উঠে টিয়াদের বাসার কিছু দূর বাইক থামিয়ে রাকিবকে কল দিতে লাগলো। এদিকে রাকিব আতিয়া এক রুমে বসে গল্প করছিল। রাকিব বিরক্ত হয়ে কলটা রিসিভ করে বলল, কে বলছেন? আসসালামু আলাইকুম, আমি আরুষ বলছি। ও আচ্ছা, কিছু বলবে? আপনার বোনকে বাহিরে পাঠান তো। আপনাদের বাসার কিছু দূর যে বট গাছটা আছে ওইখানে পাঠিয়ে দেন। কেন? দেখ, এত প্রশ্ন করেন কেন? আমার পাঠিয়ে দিতে বলছি, পাঠিয়ে দেন, আর আমার কথা বলেন না। আচ্ছা। আরুষ ফোনটা রেখে দিল। রাকিব দেখে বলল, টিয়া বট গাছের কাছে গিয়ে দেখতো কোন শালা এসেছে। মানে
যা, তারপর মানে খুঁজেস। এখন কোথাও যেতে পারবো না, অনেক ক্লান্ত লাগছে, ঘুমাবো। আর এসেছে মনে হয়, যা তুই। কি? আরুষ কিভাবে আসবে? ওই তো এতক্ষণে ঢাকার উদ্দেশ্যে বের হয়ে গেছে। আমাকে আরুষ কল দিয়েছিল, ওইখানে তোকে যেতে বলছে, দেখ কি বলে। আমাদের প্ল্যান কাজ করছে খুব তাড়াতাড়ি। না হইলে ঢাকা যাওয়া বাদ দিয়ে এখানে কেন আসলো? আচ্ছা থাকো, দেখে আসি কি বলে। টিয়া হাসতে হাসতে বের হয়ে গেল। টিয়া 3 মিনিট হেঁটে বট গাছের সামনে বাইক থামানো আছে, কিন্তু কোনো মানুষ দেখতে পেল না। টিয়া আরো কিছুটা কাছে গেল। আরুষ বট গাছের পিছন দিক দিয়ে টিয়াকে ভয় দেখালে টিয়ার সাথে সাথে ভয়ে পড়ে যেতে নিবে। আরুষ সাথে সাথে ধরে ফেলে হাসতে লাগলো। আসসালামু আলাইকুম বিবিজান। টিয়া আরুষকে কয়েকটা কিল খুশি দিতে লাগলো। আরুষ হাসতে হাসতে টিয়ার হাত ধরে বলল, আরে বাবা সরি, এবার থামেন। যাই হোক, যে জন্য আসা, আপনার নাম্বার দেন। নাম্বারের জন্য এত দূর? মানে না, নাম্বারটা দেন, তারপর বলছি কেন আসছি। ফোন দাও। টিয়া আরুষের ফোন নিয়ে নাম্বার তুলে নিজের ফোনে কল দিল। তারপর আরুষের দিকে ফোন এগিয়ে দিল। আরুষ বিবিজান লিখে সেট করে নিল। বাসার ভেতরে চলো, এখানে দাঁড়ালে কেমন খারাপ দেখাচ্ছে। সমস্যা নাই, আমি চলে যাব। আপনার জন্য কিছু শপিং করছি, এইগুলো দিতে এসেছি। কিসের শপিং? আপনি না বলেছিলেন শপিং করে দিতে, সকালেই করে দিব বলেছিলাম, সেইগুলো। ওয়েট। আরুষ কথাগুলো বলে শপিং ব্যাগগুলো হাতে নিয়ে টিয়ার হাতে দিয়ে বলল, জানি না পছন্দ হবে কিনা, আপাতত এইগুলো নিলে খুশি হব। নেক্সট টাইম আপনাকে নিয়ে শপিং করতে যাব। আচ্ছা থাকেন তাহলে, আমি এখন আসছি। সকালে খাবার খাইছো? না, বাহিরে খেয়ে নিব। আপনি খাইছেন কি? ভেতরে চলো, খাবার খেয়ে নিবে। এইভাবে না খেয়ে কেন বের হইছো? আর এইভাবে চারদিকে ঘুরে কি দেখো? আরুষ ভালো করে চারিদিকে তাকিয়ে টিয়ার কপালে কিস দিল। টিয়া অবাক হয়ে আরুষের দিকে তাকিয়ে আছে। আরুষ হাসতে লাগলো, তারপর বলল, আচ্ছা থাকেন, আমি আসছি, পরে কথা হবে। আর আন্টি কিছু বললে বলেন, আমার হাতে সময় ছিল না। আরুষ কোনো কথা বলতে না দিয়ে বাইক ঘুরিয়ে টিয়াকে টাকা দিয়ে চলে গেল। টিয়া হা করে আরুষের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আরুষ একবার পিছনে তাকিয়ে চোখ টিপ মেরে চলে গেল। টিয়া ফিক করে হেসে ফেলল। রাকিব টিয়াকে কল দিলে টিয়া বাসার দিকে রওনা দেয়। আর ওদিকে আরুষ 3 ঘন্টার ভিতরে বাসায় চলে গেল। রনিকে শুয়ে থাকতে দেখে আরুষ বলল, রনি কি অবস্থা? কলেজে যাস নাই আজ? গেছিলাম, ক্লাস করতে ভালো লাগলো না, তাই বাসায় চলে এসেছি। তোর কি শরীরটা খারাপ নাকি? আরুষ রনির কপালে হাত দিয়ে বলল, এই তোর তো জ্বরে শরীরটা পুড়ে যাচ্ছে, মেডিসিন খাইছস নাকি? না, আন্টি রান্না করে যায় নাই? আন্টি মেয়ে নাকি অসুস্থ, তাই গ্রামে গিয়েছে। তার মানে খাবারও খাস নাই, মেডিসিনও নিস নাই? আরুষ ফোনটা বের করে খাবার অর্ডার দিল। তারপর গোসল করতে চলে গেল। গোসল করে বাহিরে এসে দেখে রনি খাবার রিসিভ করে দরজা বন্ধ করলো। আরুষ খাবারটা নিয়ে প্লেটে পরিবেশন করে রনিকে খাওয়াই দিতে লাগলো। রনি খাবার খেতে লাগলো আর বলতে লাগলো, তা কি হয়েছে? বাসায় তুই বললি পরে এসেছে বলবি। আমি বিয়ে করেছি। কি এই সময় বিয়ে মানে? আর আপুরও বিয়ে হয়েছে, আমাদের দুইজনের একই পরিবারে বিয়ে হয়েছে। মানে আপুর ননদের সাথে আমার বিয়ে হয়েছে। ও, তা হঠাৎ করে বিয়ে করলি কেন? অনেক কথা, যেটা সিক্রেট থাক। তোর ফোন বাজে। আরুষ খাটের উপর থেকে ফোনটা হাতে নিয়ে দেখে টিয়া কল দিয়েছে। আরুষ ভিডিও কলটা রিসিভ করে টিয়া বলল, পৌঁছে গেছো? দুপুরে খাবার খাইছেন? তুমি খাইছো? খাচ্ছি। কাকে খাওয়া দাও? আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ। কি করেন? জি বসে আছি। আপনারা দুইজন কি করছেন? খাবার খাচ্ছি। আচ্ছা শুনেন, আমি আপনাকে পরে কল দিই, খাবারটা শেষ করে নেই। আরুষ কলটা কেটে দিল। আরুষ নিজেই খেতে লাগলো আর রনিকে খাওয়াই দিয়ে মেডিসিন খাওয়াই দিল। আরুষ প্লেট দিয়ে খাটে বসলো। রনি আরুষকে বলল, ভাবি তো মাশাআল্লাহ, বাট মনে হচ্ছে ভাবি তো সিনিয়র। হয়তো। আচ্ছা তুই রেস্ট নে, আমি বাইরে থেকে ঘুরে আসছি। আরুষ টিয়াকে অডিও কল দিল। কানে হেডফোন নিয়ে বাইকে উঠে বসলো। খাওয়া শেষ তোমার? কোথাও যাচ্ছ নাকি? বাইকে শব্দ হচ্ছে। একটু ফ্রেন্ডদের সাথে দেখা করতে যাচ্ছি। ফোন রাখো, বাসায় এসেছে কল দিও। ড্রাইভিং করার সময় ফোনে কথা বলা উচিত না। সমস্যা নেই, আমার অভ্যাস আছে। আরুষ টিয়া কথা বলতে লাগলো। আরুষ কলেজে কিছু দূর যেতে দেখতে পারে অনেক ভিড় জমে আসে। আরুষ বাইক থামিয়ে ভিড়ের ভিতরে ঢুকে দেখে ওদের গ্রুপের একটা ছেলেকে ধরে শিক্ষকের ছেলে মারছে। আরুষ ছেলেটাকে একটা লাথি দিয়ে ফেলে দিল। আরুষের গ্রুপের ছেলেটাকে তুলে নিল।
তোর এত বড় সাহস, তুই আমাদের গ্রুপের ছেলেকে মারস? আর ছেলেটাকে ধরে ঘুষটাতে লাগলো। তিয়ার বুঝতে বাকি রইল না, তিয়া ফোনের ভিতর থেকে বলতে লাগলো, আরুষ, এই আরুষ, মারামারি বন্ধ করো। আরুষ তিয়ার কোনো কথা কানে না নিয়ে ছেলেটাকে মারতে মারতে আধামারা করে ফেলো। ছেলেগুলো দল আসতেই আরুষ বলে উঠলো, কেউ যদি এক পা এদিকে এগিয়ে নিয়ে আসোস, পা ভেঙে গুঁড়া করে ফেলবো। আরুষ ছেলেটাকে একটা লাথি মেরে ওদের গ্রুপের ছেলেটাকে বাইকে তুলে নিয়ে চলে যেতে লাগলো। আরুষ হঠাৎ করে তিয়ার কথা মনে পড়লো। আরুষ হেডফোনটা কানে নিয়ে দেখে তিয়া এখনো কলে আছে। তিয়া বকবক করে যাচ্ছে, দুঃখিত, কানে হেডফোন ছিল না। এইসব মারামারি বন্ধ করবে? আব্বু তোমাকে কি বলছে এইসব ঝামেলার ভেতরে না জড়াতে? তুমি ভুলে যেও না তোমার সাথে আমার লাইফ জড়িয়ে গেছে। আচ্ছা, পরে কথা বলবো। খবরদার কল কাটবে না, কল কাটলে তোমার খবর আছে। আমি হসপিটালে যাব। ব্যথা পাইছো নাকি? না, আমার ফ্রেন্ডকে নিয়ে যাব। ও। আরুষ আর কিছু না বলে কলটা কেটে দিয়ে সোজা হসপিটালে চলে গেল। ছেলেটাকে ব্যান্ডেজ করে দিয়ে বাসায় আসতে লাগলো। বাসায় এসে দেখে আরুষের শিক্ষক বসে আছে। আরুষ সালাম দিয়ে আরুষের শিক্ষক বলে, আরুষ তুমি আমার ছেলেকে কেন মারলে? তুমি এটা ঠিক করেছো? স্যার আমাকে 2 বছর ধরে দেখছেন, আমি অন্যায় কখনোই সহ্য করি না। সেখানে আপনার ছেলেকে আমি কতবার বলছি ভালো হয়ে যেতে, আমার কথা শুনে নাই। আজ আবার আমার ফ্রেন্ডকে মেরে কি অবস্থা করেছে সেটার খবর রাখছেন? রাখেন নাই। আপনার ছেলের অবস্থা আরো খারাপ করে দিতে পারতাম, কিন্তু আপনার জন্য ছেড়ে দিয়েছি। ওকে বলেন মেয়েদের সম্মান যেন করে, আর আপনার ছেলেকে বিয়ে করালে তো পারেন। আরুষ ওর শিক্ষককে অনেকক্ষণ ধরে বুঝাতে লাগলো। পরে ওর শিক্ষক চলে গেল। আরুষ বিছানায় গা এলিয়ে দিয়ে রনির কপালে হাত রেখে দেখে বলল, মাথায় পানি দিব নাকি হসপিটালে যাবি? না রে, তুই রেস্ট নে। আরুষ ওয়াশরুমে চলে গেল। এক বালতি পানি নিয়ে এসে রনির মাথায় দিতে লাগলো। মাথা মুছে দিয়ে শুয়ে দিল। আরুষ ল্যাপটপ বের করে চার্জে দিয়ে দিল। রনির ব্যাগ থেকে নোটগুলো নিয়ে পড়তে লাগলো। পড়া শেষ করে রনির পাশে গিয়ে ঘুমিয়ে গেল। সন্ধ্যায় ঘুম ভাঙলে আরুষ ঘরে লাইট দেয়। তারপর উঠে রনির শরীরে হাত দিয়ে দেখে জ্বর অনেকটা কমে গেছে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে ফোনটা হাতে নিয়ে দেখে তিয়া অনেকবার কল করেছিল। আরুষ তিয়াকে ফোন দিয়ে বলল, দুঃখিত, ঘুমিয়ে গেছিলাম, তাই কল ধরতে পারি নাই। ভালো, কল দিয়েছেন কেন? এইটা কেমন কথা? রাগ করে আছেন নাকি? জানি না। আরুষ বেলকনিতে গিয়ে ভিডিও কল দিল। তিয়ার দিকে তাকিয়ে বলল, ওলে ওলে বিবিজান, রাগ করেছে? গালটা এইদিকে নিয়ে আসো, কিস দিয়ে দেই। আরুষ তিয়াকে কিস দিতে লাগলো। তিয়া ফিক করে হেসে দিল। আরুষ মুক্ত হয়ে তাকিয়ে দেখতে লাগলো। আরুষ তিয়ার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আপনি কোন ক্লাসে পড়েন? আমি অনার্স শেষ করছি। কি? আপনি আমার 4 বছরের বড়। হয়তো। তুমি কোন ক্লাসে পড়ো? ইন্টার পরীক্ষা দিব এবার। কি বলো? তাহলে তো একেবারে পিচ্ছি তুমি। ধ্যাত, পিচ্ছি বলেন না, ওইসব রাখেন কি করেন? তোমার কথাই ভাবছিলাম। তাই? তা আমার কথা কি ভাবেন? কবে তোমার কাছে যাব, কবে তোমাকে মন ভরে আদর করতে পারবো। কথাটা বলে তিয়া লজ্জা পেয়ে গেল। আরুষ ফিক করে হেসে দিল। আরুষ তিয়াকে বলল, চিন্তা করেন না, আর 28 দিন পর বাসায় যাব। সত্যি? আরুষ তিয়া টুকটাক কথা চালিয়ে গেল। আরুষ বেলকনি থেকে বের হয়ে ল্যাপটপ দিয়ে কিছু খাবার অর্ডার করে দিল। তারপর আবার বেলকনিতে গিয়ে কথা বলতে লাগলো। খাবার আসলে খাবার রিসিভ করে টেবিলে রেখে দিল। তারপর তিয়ার সাথে কথা বলা শেষ করে দুজন মিলে খাবার খেয়ে নিল। তারপর পরে শেষ করে ঘুমিয়ে গেল। সকালে উঠে তিয়ার সাথে কথা বলতে বলতে রেডি হয়ে নিল। তারপর রনি আরুষ কলেজে চলে গেল। ক্লাস করে বাসে ফিরল। এভাবে 27 দিন পার হয়ে গেল। আরুষ আর তিয়ার ভিতরে এখন অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে। আরুষ যেন তিয়ার সাথে কথা বলে থাকতে পারে না। আরুষ রনিকে বলল, রনি, আমার সাথে যাবি নাকি? তোর সাথে সময় কাটানোর ইচ্ছে ছিল, বাট দোস্ত 3 দিন ছুটি পেয়েছি, তার ভিতরে ফ্যামিলির সাথে সময় কাটাতে চাচ্ছি। পরীক্ষার সামনে, আর যেতেও পারবনি না। আচ্ছা, তাহলে যা। অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা রইল। ধন্যবাদ দোস্ত। আরুষ ল্যাপটপ ব্যাগে তুলে বাইকের চাবি নিয়ে বের হয়ে গেল। আর সকাল থেকে তিয়াকে আর কল দিল না। তিয়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য ফোন বন্ধ রাখলো। আরুষ 3 ঘন্টা জার্নি করে নিজের এলাকায় যেতেই আরুষের বাইকে পেট্রোল ফুরিয়ে গেল।
পেট্রোল কাউন্টার থেকে পেট্রোল নিতে লাগলো। আরুষ পেট্রোল ভরে টাকা দিয়ে বাইক ঘোরাতে যাবে, সাথে সাথে আরুষের চোখ যেন ছানা পড়া হয়ে গেল। টিয়াকে একটা ছেলের সাথে বাইকের সামনে রেস্টুরেন্টে ঢুকতে দেখলো। টিয়া এমন ভাবে ছেলেটাকে ধরেছিল মনে হচ্ছে জামাই বউ। আরুষ বাইকে এক সাইডে রেখে রেস্টুরেন্টের ভিতরে ঢুকলো। ওদের খুলতে গিয়ে একেবারে সাইডে ওদের দুজনকে দেখতে পেল। টিয়া ছেলেটার হাত জড়িয়ে ধরে আছে। ছেলেটা টিয়ার মুখের উপরে চুলগুলো সরিয়ে দিচ্ছে। টিয়া লজ্জা মাখা মুখ নিয়ে ছেলেটার দিকে তাকাচ্ছে। ছেলেটা টিয়ার কপালে চুমু দিল। টিয়া ছেলেটাকে জড়িয়ে ধরে ছেড়ে দিল। আরুষ ফোনটা চালু করে টিয়াকে কল দিতে লাগলো। টিয়া বারবার ফোনটা চেক করে রেখে দিতে লাগলো। 4বার কল দেওয়ার পরে টিয়া কল রিসিভ করে বলল, তো আরুষ, গোসল করতে গেছিলাম তাই রিসিভ করতে পারি নাই। আরুষ টিয়াকে আর কোনো কথা বলতে না দিয়ে কল কেটে দিয়ে কয়েকটা ছবি তুলে বের হয়ে গেল। আরুষের চোখের কোনায় পানি জমতে থাকলো। আরুষ চোখ জোড়া মুছে ফেল, বাইক চালিয়ে ওইখান থেকে বের হয়ে গেল। আরুষ সোজা টিয়াদের বাসায় গেল মিষ্টি নিয়ে। টিয়ার রুমে আরুষকে বসতে দিল। আরুষ টিয়ার রুমে বসে টিয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। রাকিব আরুষ এসেছে জানতে পেরে টিয়ার রুমে আসলো। রাকিব আরুষকে দেখে বলল, কেমন আছো আরুষ? আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি কিছু হয়েছে নাকি? মুড অফ কেন? মুড অফ হবে কেন? আমি ঠিক আসছি। তা আপনার কি অবস্থা? আমার বোনের সাথে ভালো আছে নাকি না? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আসলে তোমার বোনকে আমি ভুল বুঝেছিলাম, যার কারণে রাগে বসে এত কিছু করে ফেলছে। তোমার বোনকে সহ্য করতে পারতাম না। ও আচ্ছা। এখন শুধু তোমার বোনকে অনুষ্ঠান করে ঘরে নিয়ে আসার পালা। আচ্ছা, একটা কথা বলবো? বলো। যদি ধরেন আমার আর আপনার বোনের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, হয়তোবা ডিভোর্স দিয়ে দিলাম, তাহলে কি আমার বোনকেও আপনি ডিভোর্স দিয়ে দিবেন? হঠাৎ এমন কথা কেন বলছো? এমনটা কখনোই হবে না। আমার বোন তোমাকে অনেক ভালোবাসে, আর তুমি নিজেও তো ভালোবাসো। আমি তো দেখি তুমি দিন রাত 24 ঘন্টা কলে থাকো। ব্যাপারটা দেখে অনেক ভালো লাগে। বাট সমস্যা একটা, তোমার বোনকে কল দিলে খালি আমার সাথে ঝগড়া করে, আর আগের কথা তুলে আমার সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়। আরুষ রাকিবের কথা শুনে মুচকি হাসি দিয়ে বলল, ভাইয়া, আসল কথার উত্তর পাই নাই। এমনটা যেন না হয় এইটাই চাই। আর ওই সব কথা মুখে নিয়ে এসেছো না। আচ্ছা, আপনার বোন কোথায় গেছে? ওর ফ্রেন্ডদের সাথে বের হয়েছে। ও আচ্ছা, আমি বাসায় যাচ্ছি। উনি আসলে বলেন, আমি অপেক্ষা করে চলে গেছি। আরুষ কথাটা বলে নিচে নেমে চলে যেতে নিবে। টিয়া চলে এসেছে। আরুষকে দেখে খুশিতে বলে উঠলো, আরুষ তুমি, আমি কি স্বপ্ন দেখছি নাকি? স্বপ্ন কেন দেখবেন? গোসল করছেন তো, তাই না? চুল দেখি শুকনা, সাথে সুসাথে বালু লেগে আছে। আসলে আরুষ, চলো রুমে যাই। বাসায় যেতে হবে? ও, তাহলে আমি রেডি হয়ে আসছি। দরকার নাই আন্টি, আমি আসছি। টিয়ার আম্মু থেকে যেতে বলে। আরুষ কাজের বাহানা দিয়ে বের হয়ে গেল। বাইকে উঠে বাসার উদ্দেশ্যে বের হয়ে গেল। আরুষ বাসে গিয়ে ওর আব্বু আম্মুর সাথে কথা বলে রুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে গোসল করে বের হয়ে খাটে শুয়ে পড়লো। ফোনে টিয়ার পিকগুলো দেখতে রাগের বিছানার চাদরগুলো খামচি দিয়ে ধুলো। খাটের পা নামিয়ে দিয়ে বসে মাথা নিচের দিকে করে রাগের চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। আতিয়া আরুষের রুমে এসে দেখে আরুষ এক নজর ফুলের দিকে তাকিয়ে আছে। আরুষের কাঁধে হাত রাখলে আরুষ টিয়াকে ভেবে থাপ্পড় মারতে যাবে। আতিয়াকে দেখে হাত নামিয়ে নিল। আতিয়া অবাক হয়ে বলল, আয়ুষ, তুই আমাকে মারতে চাইছিলি? সরি আপু, তোমাকে না, অন্য কাউকে ভেবেছিলাম। আপু, কাছের মানুষ বেইমান হলে অনেক কষ্ট লাগে, তাই না? কি হয়েছে হঠাৎ এই কথা? কিছু না কিছু বলবে কি? চল খাবার খাবি। ক্ষুধা লাগছে না আপু, আমার অনেক ঘুম পাচ্ছে, ঘুমাবো। আরুষ খাটের উপরে শুয়ে পড়লো। ঘুমানোর চেষ্টা করলো, ঘুম আসলো না। অনেকক্ষণ চেষ্টা করতে করতে ঘুমিয়ে গেল। বিকালে ঘুম ভাঙলে আরুষ দেখে টিয়া ওর বুকের উপর শুয়ে আছে। আরুষের তখনকার কথা মনে পড়তে টিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দিল। টিয়া হাতে কোমরে ব্যথা পেয়ে চিৎকার দিয়ে উঠলো। টিয়ার চিৎকার শুনে পাশের রুম থেকে রাকিব আর আতিয়া দৌড়ে এসেছে। দেখে আতিয়া ফুলের পড়ে আছে, আর আরুষ খাটে তাকিয়ে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। কি ব্যাপার টিয়া, তুই পড়ে গেছি কিভাবে? আরুষ আমাকে ধাক্কা মারলে কেন? আপনি আমার রুমে বা আমার শরীরে টাচ করবেন না, দয়া করে আমার সামনে আর আসেন না। যদি আসেন তাহলে আপনার জন্য মোটেও ভালো হবে না। আরুষ কথাটা বলে ওয়াশরুমে চলে গেল। সবাই অবাক হয়ে আরুষের চলে যাওয়ার দিকে তাকালো। রাকিব টিয়াকে বলল, টিয়া কি হলো হঠাৎ করে? আরুষ এসব কি বলছে? আমি জানি না ভাইয়া, গতকাল তো সব ঠিক ছিল, আজকে হঠাৎ এমন কথা কেন বলছে আর আমাকে ইগনোর কেন করছে আমি সত্যিই বুঝতে পারছি না। আয়ুষ আসুক, আমি জিজ্ঞেস করে দেখি। টিয়াকে খাটে বসিয়ে দিল। আরুষ ওয়াশরুম থেকে হাত মুছতে মুছতে বের হলো। আতিয়া আরুষকে জিজ্ঞেস করলো, আয়ুষ, তুই টিয়ার সাথে এমন ব্যবহার কেন করছিস? কিছু হয় নাই, আমি খুব তাড়াতাড়ি ওনাকে ডিভোর্স দিতে যাচ্ছি। কি পাগল হয়ে গেছো নাকি? কি যাতা বলো।
আপনার বোনের সাথে থাকা আমার পক্ষে আর সম্ভব না। আর শুধু আমার না, আপনার বোনেরও আমাকে দরকার নাই, তাই না? আরো সেসব কি বলছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমার মাথা ঠিক আছে। আর আমি কি বলতে যাচ্ছি সেটা তো বাংলা ভাষায় বলে দিলাম। আমি আপনাকে ডিভোর্স দিতে চাচ্ছি। আমার অপরাধ কি যে আমাকে ডিভোর্স দিতে চাও? উফ, নাটক কম করেন। আপনার নাটক আমার একদম দেখতে ইচ্ছে করছে না। আপনি এত সুন্দর নাটক কিভাবে করতে পারেন? আপনাকে তো নোবেল দেওয়া উচিত। আরুষ বেশি বেশি হচ্ছে কিন্তু। ভাইয়া, আমি বেশি বেশি করছি না। শুনেন, আপনার বোন নিজের আমার সাথে সুখী না। ওনাকে জিজ্ঞেস করেন, উনি সুখী তো এই ছেলেটার সাথে? ফোনটা হাতে নিয়ে গ্যালারিতে গিয়ে পিকগুলো সামনে ধরে কথাগুলো বলো। সবাই অবাক হয়ে গেল, আর তার থেকে টিয়া বেশি অবাক হয়ে গেল। তুমি এসব কোথায় পেলে? কোথায় আবার, আমি ওইখানে ছিলাম আর নিজের চোখে সব দেখেছি। আর ওইখানে দাঁড়িয়ে আমি আপনাকে কল করেছিলাম, আর আপনি আমাকে বলেছেন আপনি গোসল করতে গেছিলেন। কথাগুলো শুনে মুগ্ধ হয়ে গেছি। আল্লাহ জানে আমাকে আর কত কি মিথ্যা বলছেন। আরুষ, তুমি আমাকে ভুল বুঝছো। আমার সম্পূর্ণ কথা শোনো, তারপর তুমি যা বলবে আমি তাই শুনবো। আরুষ হাসতে লাগলো, রাগে চিৎকার করে বলল, চুপ কর, আর একটা কথা বলিস না। আমি নিজের চোখে তোর সব কাণ্ড দেখছি, তারপর আবার আমাকে বোঝাতে আসছিস? তোর কোনো কথা শুনতে আমি চাই না। তুই দয়া করে আমার সামনে থেকে যা। আমি আমার বোনের মতো অত মহান না যে তোকে ক্ষমা করে তোর সাথে থাকতে যাব। শোন, আমি আজকে যাব, ডিভোর্স লেটার বানিয়ে 2 দিনের ভিতরে তোকে পাঠিয়ে দিব। তুই তোর প্রিয়জনকে নিয়ে সুখে থাকিস। আর তুই যে এতদিন ভালোবাসার অভিনয় করছস, ওইটা প্রথমে ভেবেছিলাম, কারণ যাকে ধন করছি সেই মানুষটা সহজে সব ভুলে গিয়ে আমাকে ভালোবাসতে পারে কি করে। দেখো আরুষ, আমি জানি তোমার অনেক রাগ হচ্ছে, আমার উপরে ঘৃণা হচ্ছে, কিন্তু আমার সম্পূর্ণ কথা শুনে তারপর আমাকে ভুল বুঝো। আমার তোর কোনো কথা শুনতে রাজি না। আরুষ, একবার তিয়ার কথা শুনতে তোমার সমস্যা কি? আমার মনে হয় না তিয়ার কোনো বয়ফ্রেন্ড আছে। তিয়া, সত্যি করে বল, ওই ছেলেটা কে ছিল? ভাইয়া, ওটা রাহাত ছিল। কি? তাহলে ওইরকম ভাবে কেন? আসলে ভাইয়া, টিয়া বলতে যাবে আরুষ রেগে গিয়ে বলল, আপনার কি কানে যাচ্ছে না? আপনার মিথ্যা কথা শুনতে চাচ্ছি না। প্লিজ দয়া করে আমার সামনে থেকে যান। দূর আপনারা থাকেন, আমি যাচ্ছি। আরুষ, তিয়ার কথাটা শোনো। আমার বোন তোমাকে ভালোবাসে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ আমি নিজেই আমার বোনের সাথে প্ল্যান করেছিলাম। তোমাকে ভালোবাসার জালে ফাঁসিয়ে পরে তোমাকে কষ্ট দিতে বলছিলাম। কিন্তু টিয়া, তোমার সাথে কথা বলতে বলতে ওই তোমার সত্যিকারে ভালোবেসে ফেলেছে। রাকিবের কথা শুনে আতিয়া রেগে গিয়ে রাকিবের গালে ঠাস করে থাপ্পড় মেরে দিল, আর রেগে বলল, ছি, তুমি এমনিতেই নোংরা মনের মানুষ, তার উপর আবার নিজের বোনকে দিয়ে আমার ভাইকে কষ্ট দেওয়ার জন্য এসব করছো। আমাকে কষ্ট দিয়েছো, আমার সাথে এত কিছু করেছো, তার উপর আমি সব বলে তোমাকে বিয়ে করেছিলাম যাতে তোমাকে বোঝাতে পারে তুমি যা ভাবছো সব ভুল। কিন্তু না, উল্টো তুই আমার ভাইয়ের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য বোনকে ব্যবহার করলে। ভাবতে ঘৃণা হচ্ছে। দয়া করে তোমরা 2 ভাই বোন আমাদের বাসা থেকে বের হয়ে যাও। অনেক সহ্য করেছি, আর না। ভাই আমার, ক্ষমা করে দিস, আমার জন্য তোকে আজ কষ্ট পেতে হচ্ছে। রাকিব টিয়া কিছু বলতে যাবে, তার আগে আতিয়া কান্না করতে করতে চলে গেল। রাকিব রেগে টিয়ার গালে ঠাস করে থাপ্পড় মেরে পড়ল। রাতের সাথে এমন ভাবে চলাফেরা করার মানে কি? ভাইয়া, তুমিও আমাকে ভুল বুঝছো। রাকিব টিয়ার কোনো কথার উত্তর না দিয়ে বিরক্ত হয়ে রুম থেকে বের হয়ে গেল। আরুষ টিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে সোজা ছাদে চলে গেল। টিয়া ফ্লোরের উপরে বসে কান্না করতে লাগলো। আরুষ ছাদে গিয়ে চোখের পানি ফেলতে লাগলো। আরুষ মনে মনে ভাবতে লাগলো, এখন বুঝতে পারছি মানুষ কেন ভালোবাসার মানুষের বেইমানি সহ্য করতে পারে না, কেন তাদের জন্য চোখের পানি প্রতিনিয়ত ফেলে। প্রিয় মানুষকে হারানো ব্যথাটা এতটাই তীব্র হতে পারে কখনোই ভাবতে পারি নাই। আরুষ কথাগুলো ভাবতে ভাবতে চোখের পানি ফেলতে লাগলো। 7 বছর পর। দোস্ত, দেশে তো ফিরতে হবে, তাড়াতাড়ি রেডি হয়ে নে। উফ, কখন বাসায় যাব, আব্বা আম্মু ভাই বোনের সাথে বসে আটা দিব। আমার অনেক আনন্দ লাগছে রে। তাই আমারও অনেক আনন্দ হচ্ছে। আচ্ছা আরুষ, তোর বোনের সাথে তোর দুলাভাই সম্পর্কে এখন অনেক ভালো। ধর তোদের বাসায় গিয়ে দেখলি তোর এক্স বউ তোদের বাসায়, তখন কি করবি? ওর কথা তুলতে নিষিদ্ধ করে দিয়েছি, আবার তুই ওর কথা তুলছিস। দেখ, আমার মেজাজটা খারাপ করে দিস না। আমি কারো কথা মনে করতে চাই না। বারবার কেন তোরা সবাই মনে করিয়ে দিস? আচ্ছা বাবা, সরি। ও শোন, আমরা কিন্তু আমাদের প্রিয় কলেজে ঘুরতে যাব।
আমিও তাই ভাবছি। আচ্ছা, আমি ড্রেস চেঞ্জ করে আসছি। আমার সব গোছানো শেষ। উফ, এত লাগেজ কিভাবে যে নিয়ে যাব। সিহি, তোর তো মাত্র 4টায় আর আমার 6টায়। আচ্ছা, একটা কথা বলবো লাস্টবারের মতো। বল। তুই এত বলস ভাবিকে ভালোবাসিস না, তাকে ভুলে গেছস। তার কথা কেউ বলতে চাইলে তুই ফোন কেটে দেস। তার নাম সহ্য করতেই পারস না, তাহলে ভাবির জন্য শাড়ি গহনা কেন কিনলি? আর কিছুক্ষণ চুপ থেকে বলো, আমি ওনার জন্য কিনি নাই, আমার দ্বিতীয়তম স্ত্রীর জন্য কিনে রাখলাম। দ্বিতীয়তম স্ত্রী আবার কেডা? যাকে বিয়ে করব সেই হবে। তাই নাকি? আচ্ছা ভাই, এবার বিয়েতে দাওয়াত দিস। দিব না। কিপটা শালা। আচ্ছা যা, রেডি হয়ে নে। আরুষ রেডি হয়ে চলে গেল, রনি রেডি হয়ে নিল, দুজন বের হয়ে গেল। এয়ারপোর্টে পৌঁছে বিমানে উঠে পড়লো। বাংলাদেশ এয়ারপোর্টে পৌঁছে গেল। এয়ারপোর্ট থেকে বের হতেই রনি ওর আব্বুর সাথে চলে গেল। আরুষ আতিয়া আর রাকিবের সাথে দেখা হতেই আতিয়া আরুষকে জড়িয়ে ধরলো। আতিয়ার সাথে কথা বলে রাকিবের সাথে কুশল বিনিময় করে গাড়িতে উঠে পড়লো। রাকিব আরুষকে বলল, আরুষ কি আমার উপরে এখনো রেগে আছো নাকি? রেগে থাকবো কেন? আপু পিচ্চিদের নিয়ে আসো নাই? তোর ভাগনা ভাগ্নি তোর জন্য অপেক্ষায় আছে, কখন তাদের মামা আসবে। সারা রাত ঘুমাই নাই, সকালে ঘুম পাড়িয়ে রেখে চলে এসেছি। আম্মু কল করে জানালে ওদের নিয়ে আসছি। নাই, অনেক কান্নাকাটি করছে। ও আচ্ছা। তিনজন গল্প করতে করতে বাসায় এসে নামলো। আরুষ বাসার ভিতরে ঢুকতেই আরুষের আম্মু জড়িয়ে ধরলো। আরুষের আম্মুকে এত বছর পর আম্মুকে জড়িয়ে ধরতে পেরে খুশিতে কান্না করে দিল। আরুষের আম্মুকে জড়িয়ে ধরে ভিতরে নিয়ে গেল। আরুষ দেখতে পেল তিয়ার আব্বু আম্মু এসেছে। আরুষ তাদের সালাম দিল আর আতিয়ার ছেলে মেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে। আরুষ ওদের কোলে নিয়ে সারা মুখে চুমু দিতে লাগলো। আব্বু আম্মু তোমাদের জন্য অনেক কিছু নিয়েছি, যা যা বলছো সব নিয়ে এসেছি। চলো তোমাদের জিনিস তোদের দেই। ওরা খুশি হয়ে আরুষের গালে চুমু দিল। ওরা কোল থেকে নামলে আরুষ ওদের লাগেজটা বের করে ওদের গিফট দেখাতে দেখাতে বলল, আরিয়ান বাবু আছে নাই? আরুষের কথা শুনে আতিয়ার ছেলে বলল, মামা আরিয়ান ভাইয়া স্কুলে গেছে, স্কুল থেকে ফিরে চলে আসবে, আজকে যেতে চায় না, ফুপি জোর করে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা শোনো, এই লাগেজের গুলো তোমাদের আরিয়ান ভাইয়াকে দিও, আর এই দুইটা তোমাদের। আরুষের কথা শুনে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আতিয়া বলল, আরিয়ানের ব্যাপারে তুই কিভাবে জানিস? কেন জানবো না, ওর সাথে তো আমার বেশ কিছুদিন কথা হয়েছে। তার মানে আরিয়ান তোকে মামা বলে? হ্যাঁ, মামাকে মামা বলবে না তো কি বলবে। আচ্ছা শোনো, এই দুইটা ল্যাগের ভিতরে তোমাদের সবার জন্য গিফট আছে। তুমি যা যা বলেছিলে সবার জন্য সবকিছু নিয়ে এসেছি। আরুষ বাকি একটা লাগেজ নিয়ে সিঁড়ি ভেঙে উপরে চলে গেল। আতিয়া আরুষের চলে যাওয়ার দিকে তাকিয়ে বাচ্চাদের বলল, আচ্ছা, তোদের মামা জানে আরিয়ান কার সন্তান? বাচ্চাগুলো চকলেট খেতে খেতে বলল, হ্যাঁ জানে তো, আরিয়ান ভাইয়া আমার মামুনির ছেলে। ওদের কথা শুনে রাকিব বলল, ওই কি ভেবে নিয়েছি নাকি আর বিয়ে হয়ে গেছে? কি জানি, বাদ দে। আতিয়া লাগেজ দুটা খুলে সবাইকে দিতে লাগলো। আর রুমে গিয়ে নিজের রুমটা আগের মতোই গোছানো দেখে অনেকটাই ভালো লাগলো। তিয়ার সাথে কাটানো সময়গুলোর কথা মনে পড়তে লাগলো। আর সে চোখ পেয়ে কয়েক ফোঁটা পানি ঝরে পড়লো। চোখের পানিগুলো মুছে লাগেজটা এক সাইডে রেখে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বের হয়ে দেখে আতিয়ার ছেলে মেয়ে খাটে বসে আছে। আরুষে দেওয়ার গাড়িগুলো দিয়ে খেলা করছে। আরুষ ওদের পাশে বসে আরুষও খেলতে লাগলো। তিনজন অনেক মজা করতে লাগলো। আতিয়ার রুমে এসে বলল, আরুষ, খাবার খেতে আয়। তুমি যাও, আমরা আসছি। আঙ্কেল আন্টি তোর গিফট পেয়ে অনেক খুশি হয়েছে। তুই আঙ্কেলের পছন্দের খবর কিভাবে জানলি? যাক, শুনে ভালো লাগলো। তোমাদের গুলো ভালো লেগেছে। আর গয়না ডিজাইন গুলো কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে। আচ্ছা আরুষ, তেয়ার জন্য কিছু নিয়ে আসিস নাই? বাচ্চারা চলো আমরা নিচে যাই। আরুষ ওদের কোলে নিয়ে নিচে যেতে লাগলো। আতিয়া কোনো কথা কানে নিল না। নিচে গিয়ে তিয়ার আব্বু আম্মুর সাথে বসে গল্প করতে লাগলো। আরুষের আম্মু খাইতে ডাকলে আরুষ বলল, আঙ্কেল আন্টি আপনারা খাইছেন? আমরা খেয়েছি, তুমি খেয়ে নাও, যাও। আরুষ টেবিলে বসে খাবার খেতে লাগলো। খাবার খেতে খেতে বলল, উফ আম্মু, কতদিন তোমার হাতে খাবারগুলো অনেক মজা হয়েছে। কত মিস করছি তোমার হাতে রান্নাগুলো। ও আমার হাতের খাবার মিস করছস? আমাকে মিস করস নাই? না। আরুষের কথা শুনে সবাই হেসে দিল। হঠাৎ কলিং বেল বাজলে রাকিব গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই আরিয়ান দৌড়ে ভিতরে ঢুকলো। আতিয়ার ছেলে মেয়ে আরিয়ানকে বলতে লাগে, ভাইয়া মামা এসেছে। আরিয়ান আরুষের সামনে গিয়ে বলল, আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ মামা, তুমি কেমন আছো? আরিয়ান বলে, ভালো আছি।
আসো, খাবার খাওয়াই দেই। স্কুল থেকে আসলে কেবল? আরিয়ান বলল, মামা আপনি খান, আমি গোসল করে এসেই খাবার খাবো। দাদিমা দাদিমা বলে চিল্লাতে লাগলো। দাদু ভাই তুমি এসেছো, যাও গোসল করে নাও, আমি খাবার নিয়ে তোমার রুমে যাচ্ছি। আরিয়ান চলে গেল। আরুষ ভুরু কুচকে তাকিয়ে বলল, আরিয়ান কি এখানে থাকে নাকি? তোর পড়ার রুম এখন আরিয়ানের হয়ে গেছে, তোর থেকে অনেক ভালো মেধা ওর। ও আচ্ছা, ওর আব্বুর বাসায় যায় না? ওর আব্বু বাসায় তো থাকে, আবার কোথায় যাবে? মানে? আরুষের আম্মু কিছু বলতে যাবে, তখনই টিয়া বাসার ভিতরে ঢুকে আরুষ ওকে দেখে হাত ধুয়ে পড়লো। আম্মু 2 মাস ভিতরে একটা পাত্রী খুঁজে দিও তো, বিয়ে করে চলে যাব। বিয়ে করবি মানে? ভাবছি 2 মাস ছুটি পেয়েছি, একেবারে বিয়ে করে ফেলবো। একেবারে বাচ্চা কাচ্চা হইলে দেশে আসবো। কি তুই না বলছস এখানে হসপিটালে কাজ করবি, তাহলে আবার লন্ডন কেন যাবি? 2 মাস থাকি, তারপর যদি ভালো লাগে তাহলে এখানে থেকে যাব, আর না হয় লন্ডন চলে যাব বউ নিয়ে। তোমাকে যেটা বললাম একটু তাড়াতাড়ি করো। আরুষ কথাগুলো বলে টিয়ার সামনে দিয়ে সিঁড়ি ভেঙে রুমে চলে গেল। টিয়ার চোখ দুটা ভিজে গেল। আরুষের আম্মু বলল, টিয়া তুমি রুমে যাও, আর কান্না কেন করছো? ওই বললে হলো নাকি তুমি আমার ছেলের বউ আর তুমি থাকবে? টিয়া কোনো কিছু না বলে আরুষের রুমে গেল। আরুষ টিয়াকে দেখে ঘুরে শুয়ে থেকে ফোনে চ্যাট করতে লাগলো। টিয়া আলমারি থেকে শাড়ি বের করে ওয়াশরুমে চলে গেল। আরুষ ফেসবুকিং করতে লাগলো। টিয়া গোসল করে শাড়ি পরে বাহিরে আসলে আরুষ অবাক হয়ে যায়। আরুষ বলল, আপনি আমার রুমে গোসল করলেন মানে? আপনার অধিকার কে দিয়েছে আমার রুমে গোসল করার? এটা আমার স্বামীর রুম, আর এখানে আমার অধিকার আছে, আর আমি এই রুমে থাকি। কি ফাজলামি করেন? কিসের স্বামী? হ্যাঁ, আমার রুম থেকে এখনই বের হয়ে যান, আর আপনার যা আছে সব বের করে নিয়ে যান। বের হব না, কি করবে? আরুষ রেগে গিয়ে আলমারির কাছে গিয়ে টিয়ার জামা কাপড় সব ছুঁড়ে ফেলে দিতে লাগলো। টিয়া আরুষকে বাধা দিতে গেলে আরুষ ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আমার মনে ও আপনার কোনো অস্তিত্ব নাই, আমার রুমেও আপনার কোনো কিছুই থাকবে না। আরুষ ড্রেসিং টেবিলের উপর থেকে সবকিছু ফেলে দিল। আতিয়া আরিয়ান রুমে আসলে আরিয়ান বলে, মামা আপনি আমার আম্মুর জিনিস ফেলে দিচ্ছেন কেন? মামা আপনি অনেক পচা, আমার আম্মুকে কান্না করাচ্ছেন। কথাগুলো বলে আরিয়ান কান্না করতে করতে টিয়াকে জড়িয়ে ধরলো। আতিয়া আরুষের হাত ধরে বলল, কি করছিস কি? নিজের সন্তানের সামনে ভিলেন হয়ে যাচ্ছিস কেন? আমার সন্তান মানে? আরিয়ান তোর সন্তান, ওর সামনে এমন কিছু করিস না, তোকে ওই ঘৃণা করো। আপু ফালতু কথা বলবে না। আরিয়ান আমার সন্তান কেন হতে যাবে? আরিয়ান ওই ছেলেটার সন্তান, আমার না। আর তোমরা কোন সাহসে ওনাকে আমার রুমে থাকতে দিয়েছো? আরুষ বাজে কথা বলবে না, ওই কারো সন্তান নয়, ওই শুধু আমার আর কারো নয়। আমি তোমার রুম থেকে চলে যাচ্ছি। বের হয়ে যান এখনই, 30 মিনিটের ভিতরে আমার রুম পরিষ্কার দেখতে চাই। আরুষ বেলকনিতে চলে গেল। রাগে শরীর জ্বলতে লাগলো। আরুষ গিল শক্ত করে ধরে ভাবতে লাগলো, কতটা জঘন্য মহিলা হইলে অন্যজনের সন্তানকে আমার বলে চালিয়ে দিতে পারে। আরুষ বাহিরের দিকে তাকিয়ে থাকলো। আর এদিকে আরিয়ান টিয়া কান্না করছে। আরিয়ান ভয় পেয়ে গেছে। টিয়া সবকিছু গুছিয়ে নিল। তারপর রাকিবকে বলল, ভাইয়া আমাকে সাহায্য করবে, আমি বাসায় চলে যেতে চাই। আরুষ খুব বাড়াবাড়ি করছে, ওকে সবকিছু খুলে বলা উচিত। মাত্রা ছাড়িয়ে ফেলছে, নিজের সন্তানকেও অস্বীকার করা শুরু করছে। ভাইয়া বাদ দাও, আমাদের তুমি নিয়ে চলো। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। আমি আমার সন্তানকে নিয়ে দূরে কোথাও চলে যেতে চাই, যেখানে গেলে আরুষের সামনে পড়বো না। আতি ওর আপুকে ডেকে নিয়ে আসে। আরুষের রুমে এসে দেখে আরিয়ান ভয়ে কাঁপছে আর কান্না করছে। আরিয়ান আরুষের আম্মুকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো। আরুষের আম্মু আরিয়ানকে কোলে তুলে নিয়ে বলল, দাদু ভাই কান্না করো না, আমি তোমার মামাকে বকে দেব, তুমি যাও তোমার ভাই বোনদের সাথে খেলা করো। আরুষের আম্মু আরিয়ানকে বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দিল। আরুষের আম্মু রেগে চিৎকার করে আরুষকে ডাক দিতে লাগলো। আরুষের আম্মুর কণ্ঠ পেয়ে বাহিরে ছুটে আসলো। কি হয়েছে? এভাবে ডাকছো কেন? আর কি ব্যাপার? আপনাকে 30 মিনিট সময় দিয়েছি, তার ভিতরে তো কিছুই করেন নাই। আরুষের কথা শুনে আরুষের আম্মু আরো রেগে গেল। আরুষের গালে সজোরে থাপ্পড় মেরে দিল। আরুষ গালে হাত দিয়ে অসহায় চোখে ওর আম্মুর দিকে তাকালো আর বলল, আম্মু তুমি আমাকে মারতে পারলে সামান্য এই বেঈমান মেয়েটার জন্য? চুপ, একদম চুপ কর। কে বেঈমান? কিসের বেঈমান? হ্যাঁ তোর সমস্যা কি? হ্যাঁ তুই যা বলবি যা ভাববি ওইটাই ঠিক, আর বাকি যা বলবে ওইগুলো মিথ্যা, যা ভাবে সব মিথ্যা, তাই না? স্বামী স্ত্রী মানে তুই জানোস? আমার কিছু জানার দরকার নাই। যে মেয়ে ভালোবাসা অভিনয় সুন্দর করতে পারে, আর ওই মেয়ে যে আর কত কি করতে পারে ওইটা কে জানে।
তোমাদের মাথা পুরো খেয়ে ফেলছে। এই আপনি কি রাক্ষসী নাকি? আমার পুরো ফ্যামিলির মাথা খেয়ে ফেলছেন। কালো জাদু করা শুরু করছেন নাকি? আরুষের কথা শুনে আরু রেগে গিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল আরুষের আম্মু। আরুষের ঠোঁট কেটে গেল। আরুষ ঠোঁটের রক্ত মুছতে মুছতে পড়ল, আমাকে যত মারো আমি ওই মহিলাকে কোনোদিন মেনে নিব না। ফালতু একটা মেয়ে, ওর সাথে সংসার তো দূর, ওর মুখ দেখলে আমার ঘৃণা লাগে। চুপ কর, আর একটা শব্দ করিস না। তুই আসলে ওর যোগ্য না। স্বামী স্ত্রীর মানে একে অপরের ওপর বিশ্বাস থাকা লাগে। বিয়ে করলে স্বামী হওয়া যায় না। যেখানে স্ত্রীকে বিশ্বাস করস না, সেখানে আমার মনে হয় তিয়ার উচিত তোকে ছেড়ে চলে যাওয়ার। শুধু শুধু মেয়েটা তোর কথা ভেবে এই বাড়িতে পড়ে আছে। তিয়া, তুমি ওকে সব প্রমাণ দিয়ে এখান থেকে চলে যাবে। আমি তোমাকে বলছি, তোমার এখানে পড়ে থাকার কোনো দরকার নাই। কিসের প্রমাণ? আমার কোনো কিছু জানারও দরকার নাই, আর না আমার কোনো কিছু শোনার ইচ্ছে আছে। আরুষ চলে যেতে নিলে তিয়া আরুষের হাত ধরে বলল, আজকে তোমাকে শুনতে হবে, আমার পুরো কথা শুনবে। তারপর আমি নিজেই তোমার লাইফ থেকে সারা জীবনের মতো চলে যাব। তোমাকে আমার এই মুখ কোনোদিন দেখাবো না। কি শোনাবেন? হ্যাঁ, রাহাত আমার কাজিন হয়, আর সেই দিন যা দেখছো তার পেছনে অন্য কারণ ছিল। রাহাতের গার্লফ্রেন্ড রাহাতকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে ডেটিং এ যায় রাহাতকে কষ্ট দেওয়ার জন্য। ইচ্ছে করে ওর সামনে ছেলেটার সাথে বেশি ঘনিষ্ঠ হতে থাকে। সেদিন রাহাত আমাকে কল দিয়ে এসেছে আমাকে বলে। পরে আমি বুদ্ধি দেই যে ওর গার্লফ্রেন্ডকে জেলাস ফিল করানোর জন্য রাহাতের সাথে আমি সেদিন গিয়েছিলাম। ওর গার্লফ্রেন্ড পেট্রোল পাম্পে ওর বয়ফ্রেন্ডের সাথে তেল ভরছিল। ওকে দেখে দেখে রাহাতকে জড়িয়ে ধরেছিলাম। ওর গার্লফ্রেন্ড তেলে জ্বলে আগুন হয়ে যাচ্ছিল। রেস্টুরেন্টে যখন ওর গার্লফ্রেন্ড ঢুকে তখন রাহাত আমার কপালে চুমু দেয়, আবার আমার মুখের ওপর থেকে চুলগুলো ছড়িয়েও দেয়। আর তুমি যখন কল দিয়েছিলে আমি মিথ্যা বলছি, কারণ তোমাকে যদি বলতাম আমি আমার কাজিনের সাথে আছি তুমি আমাকে ভুল বুঝতে আর অনেক রেগে যাইতে। তাই আমি তোমাকে মিথ্যা বলেছিলাম। পরে তোমাকে ওদের কাহিনী বলতে চাইছিলাম, বাট তুমি তার আগেই আমাকে ভুল বুঝে আমার থেকে দূরে চলে গেলে। আমি জানি তুমি আমাকে বিশ্বাস করছো না। আমি এখনই রাহাত আর ওর গার্লফ্রেন্ডকে কল দিয়ে প্রমাণ দিচ্ছি। ওরা দুজন অলরেডি বিয়ে করে নিয়েছে, কারণ ওরা একে অপরকে প্রচন্ড রকমের বিশ্বাস করে আর ভালোবাসে। তিয়া কথাগুলো বলা শেষ করলে আরো হাসতে লাগলো। বাহ, অনেক সুন্দর গল্প বলতে পারেন। তারপর আর কি গল্প সাজিয়েছেন দেখি? তিয়ার হাতকে কল দিল, ভিডিও কল দিয়ে বলল, রাহাত এটা আমার হাজবেন্ড। রূপা কইরে, ওকে একটু ডাক দে তো। রাত রূপাকে ডাক দিলে আরুষ অবাক হয়ে যায়, কারণ পেট্রোল পাম্পে এই মেয়েটাই সত্যি অনেক রেগেছিল আর ওর বয়ফ্রেন্ডকে বলছিল ভালো করে অভিনয় করতে, যাতে ওর বয়ফ্রেন্ড উল্টা জেলেসি হয়ে যায়। রাত কিছু বলার আগেই আরুষ বলে উঠল, থাক, কিছু বলতে হবে না। আই এম সরি, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। আমি এই মেয়েটা পেট্রোল পাম্পে দেখেছিলাম। উনি ওনার ফ্রেন্ডদের সাথে প্ল্যান করছিল ওর বয়ফ্রেন্ডকে জেলাস ফিল করার জন্য। আমি ওনাদের সব কথা শুনেছিলাম, কিন্তু উনি যে আপনার গার্লফ্রেন্ড এইটা বুঝতে পারি নাই। আরুষের কথা শুনে রাহাত আর রূপা আরুষের কাছে ক্ষমা চাইলো। তারপর তিয়া ফোনটা কেটে দিয়ে বলল, তাহলে প্রমাণ তো হয়েই গেল। এখন ভালো থাকো, আর কখনোই আমার আর আমার সন্তানের মুখ তোমাকে দেখতে হবে না। আরুষ মাথা নিচু করে ফেলল। আরুষ কি বলবে বুঝে উঠতে পারলো না। তিয়া চোখ মুছতে মুছতে ওর জামা কাপড় ফ্লোর থেকে তুলতে লাগলো। আরুষের আম্মু বলল, আরুষ এই জন্য বলে একটা কাজ করতে ভেবে চিন্তে করা উচিত। মাঝে মাঝে চোখের সামনে ঘটে যাওয়া কাহিনী সত্য হয় না। প্রতিটা সম্পর্কে বিশ্বাস ভালোবাসা দরকার পড়ে, যেটা তোদের ভেতরে নাই। যাই হোক রাকিব, তোমার বোনকে নিয়ে চলে যাও, আর পারলে ওকে ভালো একটা ছেলের সাথে বিয়ে দিও। 7টা বছর তো আর ফিরিয়ে দিতে পারবো না, আমাদের ক্ষমা করে দিও। আরুষের আম্মু চলে গেল চোখের পানি ফেলতে ফেলতে। আর তিয়া বিরক্ত হয়ে চলে গেল। রাকিব তিয়াকে বলল, তুই গুছিয়ে নে, আমি নিচে তোর জন্য অপেক্ষা করছি। আচ্ছা ভাইয়া শোনো, ভাবিকে বলো আরিয়ানের সবকিছু যেন গুছিয়ে দেয়। রাকিব চলে গেল। আরুষ তিয়াকে কি বলবে বুঝতে না পেরে আরুষ তিয়ার সবকিছু ড্রেসিং টেবিলের উপর সাজিয়ে রাখতে লাগলো। তিয়া আরুষের দিকে তাকিয়ে বলল, তোমাকে এত কষ্ট করতে হবে না, আমি নিজেই করে নিতে পারবো। ও শোনো, একটা কথা বলি, বিয়ে তো করবে শুনলাম, নিজের স্ত্রীকে বোঝার চেষ্টা করো। কখনোই না বুঝে একটা সিদ্ধান্ত নিও না, ভেবে চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া শিখো। আমি জানি না আপনাকে আমি কি বলবো বা কিভাবে ক্ষমা চাইবো। ক্ষমা চাইতে হবে না, আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই। তুমি ভালো থেকো, সুস্থ থাকো। আরুষ নিজেকে কন্ট্রোল করতে না পেরে তিয়াকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তিয়া চোখ বন্ধ করে চোখের পানি ছেড়ে দিল।
টিয়া বুকটার ঢুক করে উঠল। টিয়া আরুষের থেকে নিজেকে সরিয়ে নিয়ে বলল, কান্না কেন করছো? আরে আমি তোমার উপর রাগ করে নেই, চিন্তা করো না, কখনো তোমার কাছে অধিকার খাটাতে আসবো। বাসায় গিয়ে আমি ডিভোর্স লেটার সাইন করে দিব। আরুষ টিয়াকে আবার শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমাকে ছেড়ে চলে যাইয়েন না, আমি আপনাকে ছাড়া আর থাকতে চাই না। আমার ভুলগুলো ক্ষমা করে আমাকে আরেকটা সুযোগ দেওয়া যায় না? ভুল তো মানুষের হয়। টিয়া ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চিৎকার করে বলল, ভুল? কিসের ভুল? তুমি তো কোনোদিন আমায় ভালোই বাসো নাই। ভালোবাসলে একবার তুমি আমাকে সুযোগ দিতে। আমি তোমার পায়ে পড়ে ভিক্ষা চাইছিলাম, একবার আমাকে ক্ষমা করে দিতে, আমার সম্পূর্ণ কথা শুনতে, কিন্তু তুমি আমার কথা শোনো নাই। সেদিন আমাকে পা দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে লন্ডন চলে গিয়েছিলে, আর তুমি তো আমার নাম শুনতে পারো না। সেখানে আবার আমার সাথে থাকতে চাইছো? শোনো, তোমার পথ তুমি চলো, আমাকে আমার পথে থাকতে দাও। আর কখনোই আমার সন্তানের দিকে বাবার অধিকার নিয়ে যেও না। টিয়া কথাগুলো বলে আরুষকে ধাক্কা দিয়ে লাগেজ সহ সবকিছু তুলে বের হয়ে গেল। আরুষের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। টিয়া আরিয়ানকে নিয়ে চলে গেল। আরুষ জানালা দিয়ে টিয়া আর আরিয়ানকে চলে যাওয়া দেখতে লাগলো আর চোখের পানি ফেলতে লাগলো। আরুষ দৌড়ে নিচে যেতে যেতে এর ভিতরে টিয়াদের গাড়ি অনেক দূরে চলে গেছে। আরুষের আম্মু কান্না করতে করতে বলল, তুই এবার খুশি? তোর জন্য আমরা আমাদের দাদু ভাইকে দূরে সরিয়ে দিতে হলো। তোর মতো ছেলে কেন হয়েছিল? তোকে আমার একদম সহ্য হচ্ছে না, তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। আরুষ বাসা থেকে বের হয়ে গেল। রনিকে কল দিয়ে সব বলে রনি আরুষকে বলল, আরুষ শোন, ভাবিকে কয়েকটা দিন সময় দে। এখন হয়তো ভাবি অনেক কষ্ট পেয়েছে, আর কষ্ট পাওয়ার কথা। তুই অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছিস। শোন, আমি যা বলি মনোযোগ দিয়ে শোন। রনি আরুষকে বুদ্ধি দিতে লাগলো। আরুষ রনিকে বলল, এমন যদি করি, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে যদি বের করে দেয়, বাট আমাকে অপমান করে আর বা রেগে যায় আরো। শোনে, এত অপমান সহ্য করে তোর বাসাতে থেকেছে, আর তুই কিনা নিজের সন্তানের জন্য এইগুলো সহ্য করতে পারবি না? হ্যাঁ, অবশ্যই পারবো। আমাকে মেরে কেটে ফেললেও আমি ওই বাসা থেকে বের হব না। ওকে, তাহলে যা, এখনই ভাবিদের বাসায় চলে যা। লাভ ইউ দোস্ত। লাভ ইউ টু। আরুষ কল কেটে দিয়ে লুকিয়ে বাসার ভিতরে ঢুকে ব্যাগে জামা কাপড় তুলে বাইকের চাবি নিয়ে বের হয়ে যায়। আর সোজা তিয়াদের বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই আতিয়া দরজা খুলে দেয়। আতিয়া আরুষকে দেখে অবাক হয়ে বলে, তুই এখানে কি করস? ছাড়ো আমাকে, ভিতরে যেতে দাও। কেন? টিয়াকে আর কাঁদানোর জন্য এসেছিস নাকি? না, ওকে নিয়ে যেতে এসেছি। আরুষ কথাটা বলে জোর করে বাসার ভিতরে ঢুকে। আরুষকে দেখে সবাই অবাক হয়ে যায়। রাকিব আরুষকে দেখে বলে, তুমি এখানে কি করো? আমার বউ আর সন্তানকে নিতে এসেছি। কিসের বউ, কিসের সন্তান? চলে যাও। আমি ওদের না নিয়ে এই বাড়ি থেকে এক পাও নড়ব না। আরুষ কথাটা বলে সিঁড়ি ভেঙে উপরে উঠতে লাগলো। রাকিব বাধা দিতে গেলে টিয়ার আব্বু বাধা দিতে দিল না। আরুষ টিয়ার রুমে গিয়ে দেখে আরিয়ান টিয়ার চোখের পানি মুছে দিচ্ছে। আরুষকে দেখে আরিয়ান রেগে গিয়ে বলে, মামা আপনি পচা, আপনি এখানে কেন এসেছেন? আরুষ রুমের ভিতর ঢুকে ব্যাগটা রেখে দুই হাত দিয়ে কান ধরে বলো, আই এম সরি বাবা, আমার ভুল হয়ে গেছে, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আরুষ অসহায়ভাবে কথাগুলো বলতে লাগলো। আরুষের মুখ দেখে আরিয়ান বলল, আম্মু কান্না করো না, মামা তো সরি বলো। আরুষ আরিয়ানকে কোলে নিয়ে কপালে চুমু দিয়ে বলল, আরিয়ান শোনো, তোমার আম্মুর উপরে কেন রাগ দেখাইছি জানো? আরিয়ান মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিলে আরুষ বলে, তুমি কি জানো আমি তোমার আব্বু হই? আরুষের কথা শুনে মাথা নেড়ে বলে, না তো। তখন আরুষ বলে, এই জন্য আমি রাগ করেছিলাম। তুমি আমার সন্তান হও, আমি তোমার আব্বু হই, আর সেখানে তোমার আম্মু তোমাকে বলে নাই, তুমি আমাকে মামা বলো, ওইটা শুনতে বলো আমার কি ভালো লাগে। আরিয়ান মাথা নেড়ে বলে, হ্যাঁ তাই তো, আম্মু আমাকে বলে নাই তো, আর এখন তো আমার রাগ হচ্ছে। আম্মু তুমি আমাকে কেন বলো নাই মামা আমার আব্বু হয়? টিয়া কিছু বললো না। আরুষ আরিয়ানকে শান্ত করে বলল, আরিয়ান এখন তো জানলে, এখন আমাকে মামা কেন বলছো? আব্বু বলে ডাকো। আরুষের কথা শুনে আরিয়ান আরুষকে আব্বু বলে ডাকতে লাগলো। আরিয়ানের মুখ থেকে আব্বু ডাক শুনতেই আরুষের খুশিতে চোখে পানি চলে আসলো। আরিয়ান আরুষের কোল থেকে নেমে বলে, আব্বু আমি পড়তে বসতে গেলাম। কথাটা বলে দৌড়ে চলে গেল। টিয়া আরুষের দিকে তাকিয়ে বলল, তুমি এখানে কেন এসেছো? ডিভোর্স পেপার নিতে এসেছো নাকি? ওয়েট, সাইন করে দিচ্ছি। টিয়ার ড্রয়ার থেকে পেপার বের করে কলম দিয়ে সাইন করতে যাবে, সাথে সাথে আরুষ পেপারটা নিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেল। আরুষ আমি তোমাকে আর আরিয়ানকে নিয়ে যেতে এসেছি। তুমি এটা কেন করলে? আর তুমি ভাবলে কিভাবে আমি তোমার সাথে যাব?
আমি সারা জীবনের মতো ওই বাড়ি থেকে বের হয়ে এসেছি। তুমি আর আরিয়ান আমার সাথে না গেলে আমিও এখান থেকে যাব না। থাকো তোমার বোনের শ্বশুর বাড়ি, তুমি থাকবে এখানে, আমি না করার কে? কিন্তু আমার রুমের আশেপাশে এসো না। আরশ খাটের উপরে হাত পা সরিয়ে দিয়ে শুয়ে পড়লো আর তিয়ার দিকে তাকিয়ে বলল, আমি এই খাটে ঘুমাবো আর এখানে থাকবো, আর তাও আমার বউ আর বাচ্চার সাথে। দেখে আমাকে কে সরিয়ে ফেলতে পারে? আমার রুম থেকে বের হয়ে যাও। পরনারীর রুমে ঘুমাতে লজ্জা করে না? না, লজ্জা আবার কাকে বলে? ওইটা কি খায় নাকি মাথায় দেয়? তিয়ার রুম থেকে বের হতে যাবে তার আগে আরুষ দৌড়ে গিয়ে তিয়ার হাত চেপে ধরে নিজের কাছে টান দিয়ে নিয়ে এসে ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিল। তিয়া সরিয়ে দেওয়ার চেষ্টা করলে আরুষ তিয়াকে দেওয়ালের সাথে 2 হাত চেপে ধরে আর 1 হাত ছেড়ে দিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে আরুষ পেটে আলতো করে স্পর্শ করলে তিয়া কেঁপে উঠলো। তিয়ার ঠোঁট ছেড়ে দিয়ে তিয়া জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আর আরুষ কি বলো, আরুষ আমাকে ছেড়ে দাও, না হলে কিন্তু ভালো হবে না। তিয়া আর কিছু বলবে তার আগেই আরুষ কিস করে দিল ঠোঁটে। তিয়া যতবার কথা বলতে চাই ততবার আরুষ ঠোঁটে কিস করতে থাকে। তিয়া রেগে আরুষের ঠোঁটে কামড় দিয়ে ধরলো। আস্তে আস্তে ব্যথায় আরুষের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তাও আরুষ কিছু বললো না। তিয়ার গালের উপর পানি পড়তে তিয়া ছেড়ে দিয়ে দেখে আরুষের ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। আরুষকে কিছু বলার আগে আরুষ আবার কিস করলো। আরুষ তিয়াকে বলো, আমার মতো ভুল কেন করছো? আমি জানি তুমি আমার উপরে রেগে আছো, আমি তোমার উপরে রেগেছিলাম, কিন্তু তোমার প্রতি এক চুল পরিমাণ ভালোবাসা কমে নাই। আমার মন জানে আর আল্লাহ জানে আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে কষ্ট দিয়ে আমি কখনোই খুশি হতে পারি নাই। তোমার চোখের পানিগুলো আমার বুকে তীর হয়ে বিঁধে যেত। তিয়া আরুষের কলার চেপে ধরে কান্না করতে করতে বলো, কেন আমাকে সেদিন একটু কথা বলার সুযোগ দিলে না? আজ যদি কথা বলার সুযোগ দিতে তাহলে আজ 7টা বছর তোমার থেকে আলাদা হইতে হইতো না। তুমি জানো প্রতিটা মুহূর্ত আমার কেমন কেটেছে তোমাকে ছাড়া। বাবু যখন পেটে আসলো তোমাকে আমি 1000 বলতে চাইছি, এই খুশির দিনে আমি তোমাকে পাই নাই। বাবু হওয়ার সময় আমি ভেবেছিলাম আমি হয়তো মারাই যাব। আমার শেষবারের মতো তোমার মুখটাই দেখার খুব ইচ্ছে করছিল। সবাই তোমাকে কত কল দিয়েছে, তুমি ধরো নাই। তুমি জানো আমার উপর দিয়ে কি গেছে? কথাগুলো বলে তিয়া কান্নায় ভেঙে পড়লো। আরুষের বুকে চোখের পানি দিয়ে ভাসিয়ে দিতে লাগলো। আরুষ তিয়ার চোখের পানি মুছে দিয়ে ঠোঁট দিয়ে চুষে নিয়ে বলল, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কোনো দিনই ভুল বুঝবো না।